তো সাগরের বড় ভাই টগর ছিল বেশ ডানপিটে টাইপের, এবং সে হেন কোনো যন্ত্রণা তার পরিবারকে দিত না এমন কিছু তিনি বলা ছাড়েননি। তিনি বেশ যন্ত্রণা দিতেন, যদিও এখন সাগরের ভাষ্যমতে এখন তিনি বেশ শান্ত একজন মানুষ, বেশ রেসপন্সিবল একজন মানুষ। তবে সেই সময়কার কথা, সেই কাহিনীর সময়কার কথা, সাগরের বড় ভাই তখন ছিলেন বেশ ডানপিটে এবং তিনি বেশ বেশ যন্ত্রণা দিতেন পরিবারকে। তো সেই সময়কার কথা, তিনি তখন কেবল এইচএসসি পাশ করেছেন এবং তার বন্ধু বান্ধব আড্ডা অনেক বেশি। তো এরকম একটা সময় তিনি যেটা করলেন, তার বাবা তাকে দায়িত্ব দিয়েছিলেন তাদের গ্রামের কিছু ফসল বিক্রি করে টাকা নিয়ে আসতে। তো তিনি যেটা করলেন, সে গ্রামে সেই ফসল বিক্রি করে টাকাটা না এনে তিনি টাকাটাকে খরচ করে ফেললেন একটি বাইসাইকেল কিনে, এবং এই বাইসাইকেল নিয়ে তিনি ঘুরে বেড়ানো শুরু করলেন এবং তিনি পরবর্তী পড়াশোনা বা কোনো কার্যক্রমের দিকে নজর দিচ্ছেন না। এই ঘটনা যখন সাগরের বাবা জানলেন সে বাইসাইকেলের খবর, তিনি প্রচন্ড রাগ করলেন ছেলের উপর এবং ছেলেকে বাসা থেকে চিৎকার চেঁচামেচি করে এবং মারধর করে বের করে দিলেন বাসা থেকে। সাগরের বড় ভাই তখন প্রচন্ড রাগে বাসা থেকে এবং অপমানিত হয়ে বাসা থেকে বেরোলো এবং সে আশ্রয় নিল তার নানার বাড়িতে। তো নানার বাড়িতে যেখানে আশ্রয় নিয়েছেন, সেখানে নানার বাড়িতে যে তার যত ক্ষোভ, যত মনের অভিযোগ সব নানাকে বললেন, এবং নানা বললেন, আচ্ছা তুই থাক এখানে, অসুবিধা নাই, তোর বাপ যখন আসে তখন দেখা যাবে। তো তিনি বেশ কয়েকদিন বেশ আরামেই থাকলেন, ঘোরাফেরা করলেন এবং গ্রামেও তিনি বেশ জুটিয়ে নিয়েছেন বন্ধু বান্ধব, বেশ ঘোরাফেরা শুরু করেছেন। এই সময় সাগরের বাবা গিয়ে হাজির হলেন সাগরের নানা বাড়িতে, এবং যখন সাগরের ভাই খবর পেলেন তার বাবা এসেছে, সে বাবার ভয়ে সেখান থেকে পলায়ন করলেন। তো তিনি বাসা থেকে পালিয়েছেন আসলে, এবং তিনি শুনেছেন যে তিনি যেখানে বসেছিলেন তার বাবা সেদিকে আসছে। তো তিনি সেখান থেকে দৌড়ে পালালেন এবং দৌড়ে পালিয়ে তিনি আরেকটা দোকানে গিয়ে সেখানে যে বসে তিনি কথা বলছিলেন, তিনি ওয়েট করছেন, যে দূর থেকে দেখলেন যে তার বাবা আসছে। তো বাবাকে আসতে দেখে তিনি সেখান থেকে পালালেন। তো তিনি যে পালিয়েছেন, বাবাকে খুব ভয় পেতেন অবশ্য, তিনি যত দুষ্টুমি করতেন, যতই বাবার টাকা মেরে দিয়ে সাইকেল কিনেছেন, যাই করেছেন, বাপকে খুব ভয় পেতেন তিনি। তো তিনি সেখান থেকে পালাতে পালাতে তিনি গিয়ে উঠলেন, সেখানকার একটা পুরানো হাসপাতাল ছিল তাদের ওখানে, সে পুরাতন হাসপাতালে ঢুকে গেলেন তিনি। তো সেই হাসপাতালের নিচতলায় গিয়ে তিনি দেখলেন যে সেখানে কিছু রোগী বসে আছে, যারা টিকিট কেটে আছে, ডাক্তার সাহেব দেখবেন। তো সেই নিচে বসে থাকলে তিনি দেখলেন যে তিনি খুব একটা কভার পাবেন না, কারণ মাত্র কয়েকজন রোগী বসা। তিনি সিঁড়ি পেয়ে উপরের দিকে উঠে গেলেন। তো দ্বিতীয় তলায় যখন তিনি উঠেছেন, দ্বিতীয় তলায় উঠে দেখলেন বেশ কোয়াইট, এবং তিনি করিডোর ধরে হেঁটে চলে গেলেন সামনে। তখন তার বেশ ভালো লাগা শুরু করেছিল, কারণ তিনি নিচে তাকিয়ে দেখছেন যে একটা গ্রামের পুরনো হাসপাতাল, তার মাঝখানে বেশ একটা কম্পাউন্ড, সেখানে বেশ বড় নারিকেল গাছ আছে এবং আশেপাশে কিছু ফুল গাছও লাগানো আছে। তার কাছে বেশ লাগছিল, কিন্তু বেশ নির্জন। সেখানে অনেক কামরা তিনি দেখলেন জানালা দিয়ে, যে পুরনো বেড, হাসপাতালে পুরনো বেড পড়ে আছে, সেই বেডগুলো আসলে কোনো রক্ষণাবেক্ষণ নেই, কিছু নেই, পড়ে আছে টাল দিয়ে। তো সেগুলো দেখে তিনি বেশ আফসোস করলেন যেগুলো যদি আসলে অ্যাক্টিভ থাকতো। তো হেঁটে যেতে যেতে তিনি কর্নারের দিকে চলে গেলেন। তো দেখলেন যে একটা খোলা রুম, সেই রুমের দরজা খোলা, সেখান থেকে ঢুকলেন। এই সময় তিনি যখন সেখানে ঢুকছেন, তখন তিনি সিঁড়ি ঘরের গোড়ায় শব্দ শুনতে পেলেন, যে কিছু লোক কথা বলছে, হয়তো সেখানকার কোনো গার্ড আর তার বাবা, এরকম তার বাবার গলায় তার মনে হলো। তো তিনি এই কণ্ঠ শুনে তিনি আরো ভয় পেয়ে গেলেন, তিনি দ্রুত সেই রুমে ঢুকে গেলেন। তো ঢুকে তিনি দেখলেন যে সেই রুমে ঢোকার দরজার মধ্যে একটা বড় দরজা আছে। তিনি কিন্তু শুনছেন যে সে কণ্ঠ এগিয়ে আসছে তাদের কাছাকাছি, ওই গার্ডের কণ্ঠের সাথে তার বাবার কণ্ঠ। তো তিনি সেই বড় দরজা খুলে ভিতরে ঢুকে গেলেন। বড় দরজা খুলে বেশ অন্ধকার একটা রুম, এবং তিনি দরজার ভিতরে ঢুকে তিনি চুপচাপ শব্দ না করে বসে আছেন। এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওই পাশে শব্দ শোনা যাচ্ছে কথার, এবং তিনি মনে হচ্ছে যে তার বাবার গলায় শুনলেন। সেখানে অনেকক্ষণ কথাবার্তা হলো, তারপরে সেখান থেকে আর নাই, আর কোনো শব্দ নাই, চুপচাপ হয়ে গেছে। তো তিনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যে এখন মনে হয় চলে গেছে। তো এই চিন্তা করে তিনি হেঁটে ঘরের মধ্যে একটু দেখলেন যে এই ঘরটা বেশ অন্ধকার। একটা জানালা আছে, এক পাশে একটা ছোট্ট জানালা আছে, সেই জানালা দিয়ে আলো আসছে ঘরের ভেতরে। এবং তিনি তাকিয়ে দেখলেন যে ঘরের এক পাশে একটা টেবিল রাখা, বেশ লম্বাটে একটা টেবিল, এবং দেখে মনে হচ্ছে যে রোগী শুয়ে, যে রোগীকে যে চেক আপ করে, সেরকম ডাক্তার অনেক সময় শুয়ে চেক করতে বলে, সেরকম একটা টেবিল সেখানে কর্নারের মধ্যে রাখা আছে। তো তিনি সেখানে উঠে বসলেন। উঠে বসে তিনি আরাম করে পা ঝুলিয়ে বসে চিন্তা করছেন যে আব্বা কি বাইরে দাঁড়ায় আছে, আব্বা নিশ্চয়ই উপর উঠে আসছে আমাকে উঠতে দেখে। তো আব্বার মনে হয় এখন প্ল্যান করতেছে, যে মনে হয় বুঝতে পারছে যে আমি এখানে কোথাও আসি। তো নিশ্চয়ই আব্বা এখানে, তার বাবা তার সাথে এরকম চালাকি আগেও করতো বাড়িতে, যে চুপচাপ করে থাকতো, দিন লুকালে বেরোলেই ধরে ফেলতেন তাকে। তো তিনি মনে করতেছেন যে এখনো মনে হয় আব্বা এখানে কোথাও আছে, মনে হয় আমি বেরোলে আমাকে ধরবে। তো তার থেকে আমি কিছুক্ষণ বসেই থাকি, তারপরে দেখি কি হয়। তো বেশ কিছুক্ষণ তিনি বসে থাকতে থাকতে একসময় তার বোরিং লাগা শুরু করলো, এবং ভেতরে বেশ ভ্যাপসা একটা গন্ধ, এবং তিনি তার কাছে অস্বস্তি লাগছে। তো তিনি আস্তে করে সেই জানালাটা খোলার চেষ্টা করলেন, যে জানালাটা লাগানো ছিল, সেই জানলার শাঁসি ধরে টেনে টেনে জানালাটা খুলে দিলেন। ক্যাচ করে খুলেছে, এবং তখন কিছুক্ষণ চুপ করে থাকলেন যে ক্যাচ শব্দ আবার কেউ আসে কিনা। দেখলো কেউ নাই, তো একটু বাতাস ঢুকলো। তিনি আবার এসে সেই বেডটার উপরে বসলেন। বসে একসময় তিনি শুয়েই পড়লেন সেখানে।
তো শুয়ে পড়ে তিনি কিন্তু মানে চিন্তা করছেন যে আমি এখানে শুয়ে আছি, কেমন লাগছে, বেশ লাগছে, ওই জানলা দিয়ে হালকা বাতাস আসছে। এক সময় তার চোখ লেগে এলো, এবং চোখ লেগে এলো যখন, তখন তিনি কিন্তু মানে বেশ ঘুমিয়ে গেছেন, প্রায় মানে তন্দ্রা মতো এসে ঘুম হয়ে গেছেন। তো যখন হঠাৎ করে তার একটা শব্দ হলো, খুটখাট শব্দে তার ঘুম ভাঙলো। তো তখন তিনি তাকায় দেখেন যে বাইরের দিকে আলো বেশ কমে গেছে, মানে তখন মানে বেশ অন্ধকার হয়ে গেছে, মানে বিকাল গড়িয়ে গেছে তখন। তিনি মানে ধর্মড় করে উঠে বসবেন এরকম একটা অবস্থা। তো ধর্মড় করে উঠে বসে তিনি মানে চিন্তা করছেন যে মানে কি হলো, আমি এখানে এতক্ষণ ধরে আছি, মনে হলো যে আমি এখানে এসে লুকিয়েছিলাম। তো উঠে তিনি রওনা দিলেন সেই দরজার কাছে, দরজা খুলবেন। ঘর কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে, কারণ বাইরে অন্ধকার নেমে আসছে। তো দরজা ধরে যখন তিনি টানলেন, দেখলেন দরজা আর নড়ছে না, দরজাটা শক্ত হয়ে এটে আছে। অনেকক্ষণ চেষ্টা করলেন, তিনি ঘাম ঝরিয়ে ফেললেন দরজা খোলার, দেখলেন যে দরজা আর খুলে না। তো এরকম যখন অবস্থা, এদিকে কিন্তু বাইরে অন্ধকার নেমে আসছে, মানে বেশ অন্ধকার, মানে তখন অলরেডি মানে সন্ধ্যা গড়িয়ে গেছে। তো হঠাৎ করে তিনি পেছনে তাকালেন, তাকিয়ে তার মনে হলো যে তার রুমের ভেতরে অন্য কোনো একজন মানুষ বা অন্য কোনো কিছুর উপস্থিতি আছে। এটা যখন তার মনে হলো, তখন তিনি কিন্তু মানে বেশ ভয় পেয়ে গেছেন। তিনি পেছনে তাকাতেও ভয় পাচ্ছেন, যে পেছনে আসলে তাকালে তিনি কি দেখবেন এটাও তিনি চিন্তা করছেন, যে পেছনে তাকিয়ে যদি হঠাৎ করে এমন কিছু দেখে ফেলি যে ভয়ের কিছু, তো এরকম মনে হচ্ছে তার কাছে, কারণ অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না রুমের ভিতরে। তো তিনি এক সময় মনে হলো যে তার কাছে যে পেছনে ঘর ঘর করে কোনো শব্দ হচ্ছে, লাইক নিঃশ্বাস যদি কেউ ফেলে, মানে জোরে জোরে নিঃশ্বাস ফেলে, সেরকম একটা শব্দ হচ্ছে। তো তিনি আসলে ভয়ে আর কিছু মানে করতে পারলেন না। তিনি মানে তার ভয়টা আর কিউরিয়াসিটিটার দুইটার প্রতিযোগিতা, তার কিউরিয়াসিটি মানে জিতে গেল। তিনি পিছন ফিরলেন, পিছন ফিরে তিনি দেখেন বেশ অন্ধকার কোণে, মানে সেই ঘরের যে মানে যেখান থেকে জানালার আলো একটু আসছে, জানালা দিয়ে তো আকাশের আলো আসে, সেখানে না, সেই অন্ধকারটা, সেই আলোটা যেখানে শেষ হয়ে গেছে, সেইখানে মনে হচ্ছে কিছু একটা দাঁড়িয়ে আছে, এবং সেটা একটা মানুষের শেপ, লম্বাটে টাইপের একটা মানুষের শেপ, মনে হচ্ছে একটা মানুষই দাঁড়িয়ে আছে এবং ঘর ঘর করছে। একবার তাকে ফিসফিস করে বলল যে আমাকে যেই বিছানায় কাটা হয়েছে সেখানে তুই শুলি কেন? এটা যখন তিনি শুনছে, তার মাথার মধ্যে ঝিমঝিম করে উঠলো। তিনি আর কিছু মনে করতে পারলেন না, সেই ধর্মড় করে পড়ে গেলেন সেখানে। যাই হোক, তিনি কতক্ষণ সেখানে ছিলেন তার আসলে খেয়াল নেই। তার যখন হুঁশ ফিরল, তখন কিন্তু আজান দিচ্ছে চারিপাশে, এবং আজানের শব্দে তার হুঁশ ফিরল, তখনও অন্ধকার চারিদিক, রাত। এবং তিনি উঠে বসেন, উঠে তাকিয়ে তিনি চিন্তা করছেন তিনি কোথায় আছেন। এক সেকেন্ডে তিনি আসলে বুঝতে পারলেন না, তার পরবর্তীতে তার মনে পড়লো পুরো জিনিসটা, যে আসলে তিনি কোথায় আছেন। তিনি আবার উঠলেন, উঠে তিনি দরজা খোলার চেষ্টা করলেন। এইবার দরজাটা খুলে গেল সামনে। দরজাটা খুলে যাওয়ার পর তিনি দ্বিতীয় দরজাটা খুললেন এবং দৌড় দিলেন। দৌড় দিয়ে পুরো করিডোর পার হলেন, এবং তার কাছে মনে হচ্ছিল যে করিডোরটা এমনই একটা জায়গা যে কোনো দরজা দিয়ে যে কোনো সময় হুড়হুড় করে তার দিকে কেউ ছুটে আসবে। এটা তার মধ্যে একটা ভয়ের ফিল এরকম হচ্ছিল, যে যেই দরজাগুলো তিনি দেখছেন, মনে হচ্ছে যে কোনো সময় যে কোনো মানুষ বা কোনো কিছু ছুটে আসবে, এবং মনে হচ্ছে তার পেছনেও কিছু আসছে। তিনি হুড়মুড় করে নিচে নামলেন, নেমে এসে সিঁড়ি দিয়ে যখন নিচে নামলেন, নেমে দেখলেন সেই জায়গাতে একটা ছোট্ট আলো জ্বলছে। এতক্ষণ কিন্তু আলো ছিল, অন্ধকার, একটা ছোট্ট বাতি জ্বলছে, সেটার আলো আছে, কিন্তু হাসপাতালের যে মূল সদর দরজা, কেচি গেট, সেটা বন্ধ, তালা মারা। তো তিনি প্রচন্ড রকমের ভয়, মানে তিনি মানে থাকতেই পারলেন না, তার ভয় একদম জান বেরিয়ে গেল। তিনি গেটের কাছে যে কাঁদছেন আর বলছেন আমার দরজা খোল, দরজা খোল, চিৎকার করছেন। অনেকক্ষণ হয়ে গেল, কেউ নেই, এবং তার সেই কান্নার শব্দ শুনে হঠাৎ তিনি খেয়াল করলেন যে তার যে হাসপাতালের দরজার কাছে একটা ভ্যান গাড়ি মনে হয় থামছে। তো সেখান থেকে এক ভ্যানওয়ালা আর কি, সে নেমে এসে বলে, কে? ভ্যানওয়ালা ভয়ে ভয়ে তাকাচ্ছে, কে? তো তিনি ভ্যানওয়ালা চিৎকার করে কেঁদে কেঁদে বললেন যে আমি এখানে আটকা পড়ছি, আমাকে বাঁচান। তো ভ্যানওয়ালা পরে শুনে কাছে আসলো, এসে শুনলো সে আটকা পড়ছে। তো ভ্যানওয়ালা গেল, কিছুক্ষণ তার ভ্যান রেখে গেল। সে একটু পরে সেই এক লোক নিয়ে আসলো, যেই লোক হচ্ছে হাসপাতালের দারোয়ান। সে গেট খুলে তাকে বের করলো। বের করার পরে তিনি আর তার তেমন কিছু খেয়াল নেই, তার গায়ে তখন আকাশ পাতাল জ্বর এসে গেছে। তো তাকে সেই ভ্যানে তুলে দেওয়া হলো। তো সেই ভ্যানে করে তাদের বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে আনার পর নানা বাড়িতে, তো সেখানে আসার পর তো সেই সাগরের বড় ভাইকে পেয়ে সাগরের নানা তো একদম পাগলের মতো অবস্থা, এবং তার বাবাও ছিল, বাবাও কান্নাকাটি করতেছে, কারণ বাবা কখনো আশা করেন ছেলের এই অবস্থা হবে, প্রচন্ড জ্বর ছেলের গায়ে। এবং সারা রাত তারা সাগরের বড় ভাইকে পানি পট্টি দিল, এবং অনেক চেষ্টা করলো শুশ্রূষা করার। এবং সকালের দিকে তার জ্বর আরো বেড়ে গেল, এবং এমন একটা পর্যায়ে মনে হচ্ছে তার শরীর পুড়ে যাচ্ছে। তো তখন এক হুজুরকে আনা হলো তাদের কাছাকাছি নিকটস্থ মসজিদ থেকে, যে ছেলে মনে ভয় পাইছে। তো সেই হুজুর এসে তাকে দোয়া পড়ে দিল, দোয়া পড়ে এবং তাকে কিছু চিকিৎসা করলেন। তিনি ধর্মীয় নিয়মে চিকিৎসা করলেন, করে বললেন যে তাকে ওষুধ খাওয়ান, ডাক্তার আনেন, আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। প্রচন্ড ভয় পাইছে সে। তো যাই হোক, পরবর্তীতে সাগরের ভাইয়ের টগরের যখন হুঁশ আসে, তখন তার জ্বর নেমে গেছে, এবং তার কাছে জিজ্ঞেস করা হলে সে পুরো ঘটনাটা পরিবারকে বলে তার সাথে কি ঘটছিল। এবং সেই হাসপাতালে পরে খবর নিয়ে জানা যায় যে সে যে রুমটাতে ছিল সেটা হচ্ছে তাদের ওই হাসপাতালের পুরনো একটা পরিত্যক্ত ডোম ঘর। সেখানে
মানে তার পাশেই হচ্ছে মর্গ, এবং সেই মর্গের থেকে যখন কোনো অটোপসির ব্যাপার আসতো, ডোম সেই রুমের মধ্যে সেই অটোপসি গুলো করতো। আর তিনি টগর যে সেই বিছানার মধ্যেই আসলে শুয়েছিল, পলাইছিল এবং সে শুয়েছিল। তো এইটাতেই আসলে তার মধ্যে এই ভয়টা ঢুকছে, এবং সেই হুজুর বলে যে না, তাকে কিছু ধরেনি, হয়তো ভয় দেখাইছে, কোনো দুষ্ট জিন ছিল সেখানে, ভয় দেখাইছে, জন্য ভয় পাইছে। তো সাগরের বড় ভাই টগর তখন প্রচন্ড রকমের ভয় পেয়ে তার জীবনে সেটা একটা শকিং সিচুয়েশন সৃষ্টি হয়, এবং পরবর্তীতে কিন্তু তিনি বেশ ভদ্র হয়ে যান। তিনি মানে দুষ্টমি প্রায় কমিয়ে দেন, এবং তখন থেকেই তিনি মোটামুটি ধর্মকর্মের দিকে ঝুঁকে যান, আর আস্তে আস্তে তার জীবনে অনেক পরিবর্তন আসে। তো এই ছিল সাগরের পাঠানো কাহিনী। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। ঘটনাটি ঘটেছিল 1996 বা 97 সালের মাঝামাঝির দিকে। তো ওনাদের বাড়ির পাশে ছোট্ট একটি মাঠ, আঞ্চলিক ভাষায় এটাকে চক বলে, আর তার পাশে বড় একটি রাস্তা। সেই রাস্তা দিয়ে 10 মিনিট হেঁটে দক্ষিণে গেলেই ফিরোজ নামে একজনদের বাড়ি ছিল। ঘটনাটি এই ফিরোজকে কেন্দ্র করে। এই ফিরোজ পারিবারিক বিবাদের কারণে সে সুইসাইড করেছিল। তো যেহেতু সুইসাইডাল কেস, এই কারণে ওনার লাশটি রাজবাড়ি থেকে পুলিশ এসে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। তো লাশ পুলিশ নিতে নিতে আসলে বেশ রাত হয়ে গিয়েছিল, কারণ ওই সময় ওই রাস্তার অবস্থা খুব ভালো ছিল না। এখন তো পাকা হয়ে গিয়েছে, তখন কিন্তু কাঁচা রাস্তা ছিল, আর যানবাহন তো বোঝাই যাচ্ছে খুবই কম ছিল। আর ওই সময় রাজবাড়িতে কোনো ফ্রিজিং রুম ছিল না, মানে লাশ রাখার জন্য ফ্রিজিং রুম ছিল না, আর সময়টাও ছিল আবার গরমের সময়। ডোম ছিল, কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছিল না ওই সময়। তো এভাবে একদিন পড়েছিল লাশ কাটা ঘরে। তারপরে লাশটি কাটা হয়। সব প্রসেস শেষ করতে করতে সব মিলে প্রায় 2 দিন হয়ে যায়, 2 দিন 1 রাত এরকম সময় হয়ে যায়। আর যেহেতু গরমকালে এই সমস্যাটা হয়েছিল, তারপরে এরকম একটা আবদ্ধ জায়গায় লাশটি রাখা হয়েছিল, ফ্রিজিং রুম নাই, যার কারণে লাশটির শরীরে পচন ধরেছিল এবং ফুলে গিয়েছিল লাশটি। তো লাশটি যখন আনা হয়, তখন লাশটির শরীরের এই পচনের কারণে যে মানে ভয়ানক বিকট দুর্গন্ধ হয়েছিল, এই লাশের কাছেই কেউ গন্ধে যেতে পারছিল না। লাশটি বাঁশের চাটাই এবং পলিথিন দিয়ে মোড়ানো ছিল। তো ওনাদের এলাকার একজন মাস্টার ছিলেন, উনি মূলত টিউশনি করতেন। সবাই তাকে মাস্টার বলতেন, যে ও মাস্টার এদিকে আসো, ওই মাস্টার কি করো, মানে সবাই তার নামের বদলে মাস্টার নামেই ডাকতে পছন্দ করতেন। ওনারও এই মাস্টার নামের ডাকটা খুব ভালো লাগতো। ওনার নাম মূলত ইউসুফ। ইউসুফ মাস্টার নামে তিনি এক ডাকে চিনতেন। তো যাই হোক, আসলে কেউ যখন আগাচ্ছিল না, তখন এই ইউসুফ মাস্টার উনি এগিয়ে আসেন। উনি ওই লাশটি খোলেন। লাশটি খোলার পর সবাইকে দেখার সুযোগ করে দেন। এই জহিরুল ইসলাম ভাই উনি নিজেও এই লাশটি দেখেছিলেন। যেহেতু কয়েকদিন হয়ে গিয়েছে, গরমের সময় লাশটি ফুলে গিয়েছিল এবং বিদঘুটে আকৃতির হয়ে গিয়েছিল, মানে লাশের চেহারা দেখে চেনা যাচ্ছে না, মুখটা কালো হয়ে গিয়েছিল আর কি। ওই ইউসুফ মাস্টার তিনি লাশটি গোসল করিয়েছিলেন, এবং ওই রাতেই লাশ দাফন করে দেওয়া হয়। কয়েকদিন ভালোই ছিল সবকিছু, একদম স্বাভাবিক। মোটামুটি 2 দিনের কথা বলেছেন আর কি, 2 দিন ভালোই ছিল সবকিছু। তৃতীয় দিন থেকে ঘটতে থাকে ঘটনা। এই যে ইউসুফ মাস্টার তিনি এই জহিরুল ইসলাম ভাই এবং ওনার বোন, বড় বোনকে পড়াতেন বিকেল বেলা। আর এই ইউসুফ মাস্টার সাহেব উনি আবার এই জহিরুল ইসলাম ভাইয়ের ছোট কাকার বন্ধু ছিলেন। তো জহিরুল ইসলাম ভাইয়ের ছোট কাকা চাকরি করতেন সেনাবাহিনীতে। তো কাকা ওই দিন আবার বাড়িতে এসেছিলেন ছুটিতে। তো পড়ানো শেষ, ওনার ছোট কাকা মানে ওই ইউসুফ মাস্টারের বন্ধুর সাথে গল্প গুজব করা, তারপর এশার আজানের পর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে উনি বাড়ির দিকে রওনা দিচ্ছেন। রাত তখন 9:30 বেশি বাজে। আর ওই ইউসুফ মাস্টারের বাড়ি যাওয়ার রাস্তাটা এটা ছিল হচ্ছে এই যে ফিরোজ যে মারা গিয়েছিল সুইসাইড করে, তার বাড়ির পেছন সাইড দিয়ে যেতে হয়। ওই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হয় আর কি, মানে সাধারণত ওই পথ দিয়ে তিনি আসা যাওয়া করেন। তো তিনি ওই রাস্তাটাই ধরেছেন। আর রাস্তার ডান পাশে একটা পুকুর, আর পুকুর থেকে আরেকটু সামনে গেলে ফিরোজের বাড়ি। পুকুরটা ওই সময় মানে শুকনো ছিল, মানে ওইরকম শুকনো না, মানে পানি ছিল আর কি, কিন্তু পানি কম ছিল। এখন ওই যে ব্যাপারটা হয়েছিল সেটা হলো, ওই যে ফিরোজকে যেই চাটাই এবং পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল, এই চাটাই এবং পলিথিন কি করেছিল, ওই পুকুর পাড়ে ফেলে রেখেছিল। ওটাকে যে কবর দিয়ে দেবে বিষয়টা এরকম ওই সময় হয়তো তাদের মাথায় আসেনি, বা কোনো কারণে দেয়নি, যেটাই হতে পারে, এটা ঠিক মানে কেন দেয়নি এটা নির্দিষ্ট করে বলা যায় না। তো যাই হোক, ওটা ওখানে ফেলে রেখেছিল কোনো কারণে, হয়তো পরে দিত। তো ওই দিক দিয়ে যখন যাচ্ছে, তখন ওই
পলিথিনে যেরকম খসমস শব্দ হয়, কেউ যদি পলিথিন নাড়াচাড়া করে যেরকম শব্দ হয় আর কি, তো ওই রকম পুকুরের মধ্যে থেকে খসখস শব্দ হচ্ছে। ওই ইউসুফ মাস্টার সাহেবের কাছে একটা টর্চ লাইট ছিল, 2 ব্যাটারি একটা টর্চ লাইট। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, খসখস হয় কিসে, পুকুরে কি বড় মাছ টাছ মানে নড়াচড়া করছে নাকি। তো উনি পুকুরের চারদিকে টর্চ লাইট করছেন, যে খসখস শব্দ। প্রথমে পানির দিকে মেরেছেন, তো পানির তো কোনো নড়াচড়া নাই। তারপর উনি সাইডের দিকে মেরেছেন। সাইডের দিকে মারার পর উনি দেখেন ভয়ানক একটি ব্যাপার। কেউ একজন ওই যে পলিথিন, ওই পলিথিন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো উনি বলেন যাই কে রে এখানে। তখন ওই লোকটি ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পরে উনি দেখতে পান যে এটা আর কেউ নয়, এটা হচ্ছে সেই ফিরোজ। ফিরোজের মুখ দিয়ে কালো পচা রক্ত ঝরছে এবং তার গলায় যে সেলাই ছিল গলা এবং বুকের উপরে, সেটা সরে গিয়ে ভেতরকার হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। কারণ উনি তো টর্চ লাইট মেরেছিলেন, টর্চ লাইটের আলোতে একদম সব স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। এটা দেখার পর উনি তো একদম জায়গায় স্থির হয়ে গেছেন, ভয়ে আর কোনো জায়গায় নড়াচড়া করতে পারছেন না। তখন ওই ফিরোজ রূপী ওই পিশাচটি বলে ওঠে, কিরে মাস্টার, খাবি নাকি? আয় আমার সাথে পলিথিন খা। উনি তো তখন ইরে বাবারে বলে দেন এক চিৎকার। চিৎকার দেওয়ার পর মনে হলো ওনার শরীরে শক্তি ফিরে এসেছে। উনি দেন এক দৌড় দিয়ে ফিরোজদের বাড়ির সামনে গিয়ে পড়েছেন। তখন সবাই জিজ্ঞেস করেন কি হয়েছে, বলে এই ঘটনা। তখন সবাই মিলে পুকুর পাড়ে যান, যায় দেখেন কিছুই নাই। যদিও বা তার পরপরই ওই জিনিসটা সংগ্রহ করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, কিন্তু লোকজন তাকে বলে যে তুমি আসলে ওকে গোসল করাইছিলা, তো এই জন্য তুমি ভুল দেখছো, এই কিছু না, রাতের বেলা উল্টাপাল্টা দেখছো। তো ওনাকে সবাই সান্ত্বনা দেয়। আসলে উনি তো বুঝেছেন যে উনি আসলে কি দেখেছেন। এই গেল ইউসুফ মাস্টারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। কিন্তু ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনা 2 থেকে 3 দিন পর এই জহিরুল ইসলাম ভাইয়ের মেজো মামা এবং তার বন্ধু, তার নাম হচ্ছে আরান সাহা, এনারা আবার ব্যবসা করতেন একসাথে খলিলপুর বাজার। ওখানে খলিলপুর একটা বাজার আছে আর কি, যারা স্থানীয় যারা আছেন তারা সবাই চিনবেন। ওই খলিলপুর বাজারে ধান, পাট, গম, মুসুরি এইগুলো কিনতেন এবং মিলে, যে এগুলো ভাঙানোর জন্য যে মিল আছে সেই মিলে দিতেন আর কি। তো এটাই ছিল তাদের একটা বিজনেস। পরে আবার এগুলো বিক্রি করতেন, এইভাবে চলতো আর কি তাদের। তো একদিন ওই আরান সাহা মানে আরান মামা, উনি বাজার থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, 8টা কি 9টা বেজে গেছেন। তো উনি ফিরোজদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন। ওখানে 3 রাস্তা একটা আছে, যেটা খলিলপুর বাজার থেকে এদিকে এসেছে আর কি। তো ওদিক থেকে এসে রামনগর বাজার দিয়ে গিয়েছে, আর একটা সদরদি নামক একটা জায়গায় সদরদি বাজারে গিয়েছে। এই 3 রাস্তার একটা মোড় রয়েছে সেখানে। তো ওই 3 রাস্তার মধ্যে একজন লোক বসে আছে। উনি বসা দেখছেন। তো দূর থেকে প্রথমে বুঝতে পেরেছিলেন, মানে বুঝতে পারেন নাই যে শালা কে, এটা কে বসে আছে। তো উনি বলতেছেন, এই কিরারে ওই জায়গায় বসা। তখন বলে ওঠে, আরান, আমি ফিরোজ। কো ফিরোজ, তো তুই এত রাত্রে এখানে কি করিস, মানে স্থানীয় ভাষায় বলতেছে। তখন এই কথার উত্তরে ফিরোজ কোনো কথা বলে না। তো আবার যখন প্রশ্ন করে, তো ফিরোজ তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে, কিন্তু একদম স্বাভাবিক, ভয়ঙ্কর চেহারা, বিষয়টা কিন্তু এরকম না। তো উনি আর কোনো কথা বলেন না। উনি যখন চলে যাচ্ছে তখন ওই ফিরোজ তখন একবার কথা বলে ওঠে, দাঁড়ান, তুই যেখানে যাচ্ছিস সেখানেই যা, চুপচাপ যা। তো এই কথার উত্তরে ওই আরান সাহা মানে আরান মামার কোনো কথা না, সে চলে যায়। তার কিন্তু মনেই ছিল না যে ফিরোজ বেঁচে নাই। তো বাড়িতে আসার পর উনি পরিবারের সদস্যদেরকে বলতেছেন যে এই পথে ফিরোজের সাথে দেখা হইলো, কিন্তু কেমন করে আমার দিকে তাকায় থাকলো, আবার বললো যে তুই যেখানে যাচ্ছিস যা। বাড়ির সদস্যরা বললো যে তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে? ফিরোজ মানে কোন ফিরোজ? বললো ওই যে ওই ফিরোজ আর কি, ওই যে বাড়ির নামটা বলে আর কি, যে এলাকার নাম। তখন বলে যে তার জানাজার সময় তুমি তো নিজেও ওই জানাজার নামাজ যখন হয় তখন তো তুমি ওই এক পাশে দাঁড়াইছিলা। সে তো হিন্দু ছিল, সে তো জানাজার নামাজ পড়েনি, তো তুমি কি ভুলে গেছো যে সে মারা গেছে? তখন ওই আরান সাহার মনে পড়ে, সর্বনাশ, আমি একটু আগে কাকে দেখলাম, ফিরোজ তো মারা গেছে, আমার তো মনেই ছিল না। আচ্ছা যাই হোক, তার মনে পড়ে, মুঝে ভয় পাই যে এমন একটা জিনিস দেখলাম রে। এখন এর প্রায় 1 থেকে 1.5 মাস পর এই যে জহিরুল ইসলাম ভাইয়ের মেজো মামা, উনি আবার আসছিলেন ওই রামনগর বাজার থেকে রাত্রে। ওই যে 3 রাস্তা আর শাইলকাঠি যে গ্রাম, ওখানে একটা ভাঙা রাস্তা আছে, এর ঠিক মাঝখানে এক জায়গায় 3টা তাল গাছ ছিল। তো আকাশে চাঁদ ছিল। তো ওই মেজো মামার হাতে একটা টর্চ লাইটও ছিল। তো ওই মেজো মামা দেখে দূরে তাল গাছের নিচে কেউ বসে আছে।
তো মামা লাইট মারে, তিনি দেখেন ফিরোজ মাথা নিচু করে 2 হাঁটুর নিচে মাথা দিয়ে বসে আছে। তো উনি যখন প্রথমে বলেছে এই কে রে, তখন মাথাটা উঁচু করেছে, তখন উনি আর কি দেখেছে আর কি সে ফিরোজ। তখন বলে ফিরোজ তুই কি করছো এখানে? তখন কয়েকবার জিজ্ঞেস করে এই তুই এখানে কি করিস? তখন ও কোনো উত্তর দেয় না। তখন ওই মেজো মামা উনি ওনার মতো করে চলে যেতে থাকেন। তখন মনে পড়ছে আরে ফিরোজ তো বেঁচে নাই। এই কথা মনে পড়ে ওনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। তখন উনি এক দৌড় দেন বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে বলেন যে আজকে ফিরোজকে দেখলাম। পরের দিন সকালে এই যে আরান সাহা মানে আরান মামা, তারপরে ইউসুফ মাস্টার ওই 3 রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেছিল এসব ঘটনা নিয়ে। তখন আবার ওই মেজো মামাও আসে, তারা বলতেছে যে হ্যাঁ আমার সাথে ঘটছে, ও বলে আমার সাথে ঘটছে। তখন অনেক লোক জমা হয়ে যায়। তখন জানতে পারা যায় যে এই শুধু 3 জনের সাথে না, আরো অনেকেই নাকি এই ফিরোজকে দেখতো। তখন সবাই মিলে পরামর্শ করে কি করা যায়, এভাবে মানুষজন ভয় পেলে তো হবে না, একটা সমাধান তো করার দরকার। তখন ওই তারা সবাই মিলে ফিরোজদের বাড়িতে যায়, বলে যে এই ঘটনা ঘটছে, আপনার কিছু তার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে কিছু দান খয়রাত করে দেন, কিছু এতিম বাচ্চা বা গরিব দুঃখীদেরকে খাইয়ে দেন। এই কথা শুনে ওই বাড়ির লোকজন ভয়ানকভাবে ক্ষিপ্ত হয় তাদের উপরে, বলে যে একটা লোক মারা গেছে, তোমরা তাকে দেখতেছো, এসব কি ফাউ পেশাল পারো? একে তো তাদের বাড়ির সদস্য মারা গেছে, তারপর এই ধরনের কথা শুনে তাদের মানে মেজাজটা খুব রুক্ষ হয়ে যায়। তারা তাদেরকে মানে মানে বাড়ির লোকজন ওনাদেরকে খুবই মর্মাহত করে বাড়ি থেকে বিদায় দেন। এখন যেই বাড়ির সমস্যা তারা যদি কিছু না করেন, ওনারা আসলে কতদূর আসলে অগ্রগামী হয়ে করতে পারবেন সেটা একটা বিষয়, তারা নিজেরা ভেবেছেন। তারপর চিন্তা করেন যে না আসলে তাদেরকে তো বুঝাতে হবে, হয়তো এখন তারা মন খারাপ করেছে কিন্তু মানে বুঝতে তো হবে। তো যাই হোক, যেহেতু তারা বিশ্বাস করে না, চেষ্টা করতে হবে বিশ্বাস করানোর জন্য, কিন্তু তারাও একসময় বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। একদিন ওই ফিরোজের আপন চাচা সে ধান খেতে সেচ দেওয়ার জন্য যে মেশিন ঘর থাকে সে মেশিন ঘরে গিয়েছে রাতের বেলা। আর ওই মেশিন ঘরটা ওই ফিরোজের কবর থেকে খুব বেশি দূরে ছিল না আর কি। তো উনি কি করতো, ওই মেশিনের মধ্যে পানি ওঠানোর জন্য আবার পানি দিতে হতো। তো এই জন্য ওনার একটা বড় মাটির হাড়ি ছিল, মানে কলসের মতো। তো ওই কলস ভরে উনি পানি নিয়ে যাচ্ছেন ওই মেশিন ঘরের কাছে। ওই শ্যালো মেশিনের ওই পাইপের মধ্যে প্রথমে কিন্তু পানি দিতে হয়, আপনার প্রিয় লিসেনার্স আপনারা খেয়াল করবেন। তো উনি ওই পানিটাই নিয়ে যাচ্ছিলেন আর কি, ওনার বাড়ির উঠোন থেকে মানে টিউবওয়েল থেকে পানি নিয়ে উনি যাচ্ছিলেন আর কি ওখানে। তো উনি ওখানে যাচ্ছেন, তো তারপর উনি মেশিন স্টার্ট করেন। মেশিন স্টার্ট করে হাড়িটা মানে ওই কলসটা উপর করে রেখে উনি দেখছেন যে পানিটা ঠিকঠাক মতো সব ক্ষেতগুলোতে যাচ্ছে কিনা। জ্যোৎস্না রাত ছিল, ওনার হাতে টর্চ লাইটও ছিল। তো ধান খেতে এই সেচ তদারকি করতে করতে বেশ অনেক রাত হয়ে গেছে। তখন চিন্তা করেন এখন মেশিনটা বন্ধ করে দিই। তো মেশিন বন্ধ করার জন্য তিনি যখন মেশিনের কাছাকাছি এসেছেন, তখন দেখেন ওই মেশিনের কাছে কেউ একজন লোক বসে আছে, কি যেন করছে। উনি একটু কাছে যান যে কি ব্যাপার, এটা কে? তখন টর্চ লাইট মারেন। টর্চ লাইট মেরে দেখেন এই যে ফিরোজ, এই ফিরোজ তার পেটের সব নাড়িভুড়ি ওই কলসের ভিতরে রাখতেছে। তার মুখে ছিল রক্ত, বিকট পচা গন্ধ। তো উনি যখন টর্চ লাইট মেরেছেন এবং ফিরোজও তার দিকে তাকিয়েছে, উনি এত ভয় পেয়েছেন যে উনি চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড়তেন। উনি পেছন থেকে কোনো ডাক শোনেননি, ওই ফিরোজ যে এসে তাকে জাপটে ধরেছে বিষয়টা এরকম নয়, মানে এই পর্যন্তই ছিল বিষয়টা। উনি বাড়ির সবাইকে ডাকেন এবং বলেন যে এই ঘটনা আমি মাত্র এই বিষয়টা দেখলাম। তারপর বাড়ির সবার টনক নড়ে, কারণ আশেপাশের লোকজন এই বিষয়টার মানে প্রত্যক্ষদর্শী হলেও ওই ফিরোজের নিকট আত্মীয় স্বজনের মধ্যে কেউ কিন্তু এই বিষয়টি এখনো দেখেনি, যার কারণে তারা কিন্তু তাদের কথা বিশ্বাস করেনি। যখন নিকট আত্মীয়দের মধ্যে কেউ দেখলো তখন সবাই বিশ্বাস করলো। পরের দিন তারা সদরদি বাজারের পাশে একজন কোরআনে হাফেজ ছিলেন, তার কাছে সব বিষয়টা বলেন। তিনি কিছু মানে রুকিয়া করতেন। তখন উনি বলেন যে আসছে পূর্ণিমার রাতে আমি আসবো, আপনারা একটা বড় পেরেক এবং বাঁশের মোতা, মানে এই যে বাঁশ মোটামুটি যেটা থেকে আসলে জন্ম নেয় আর কি, ওটাকে বাঁশের মোতা বলে আর কি, এটা জোগাড় করবেন। তারপর তিনি আসেন রাত 12টার পর, উনি কিছু রিচুয়াল করেন এবং ওই বাঁশের মোতায় দোয়া পরে ওনার কবরের থেকে একটু কাছে একটা জায়গায় মাটির মধ্যে ওই বাঁশের মোতাটি লাগিয়ে দেন। আল্লাহর অশেষ রহমতে ওই রাত থেকে অদ্যাবধি আর কোনো ঘটনা ঘটেনি, ফিরোজকে আর কেউ কখনো দেখেনি। তো এই ঘটনাটি ওই এলাকার অনেক মানুষই নাকি জানেন, এটা আমাকে উল্লেখ করেছেন জহুরুল ইসলাম ভাই। যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার নাম হচ্ছে রায়হান ভাই, এবং ঘটনা 1990 সালের, আজ থেকে প্রায় হিসাব করে 33 বছর আগের ঘটনা। 1990 নাম শুনলে মনে হয় তো কয়দিন আগে, না 1990 33 বছর আগের ঘটনা। যদি 33 বছর আগের ঘটনা হয়
তাহলে যারা যে সময় ঘটনা সেই সময়কার মানুষগুলো তাদের বয়সগুলো একটু ইয়াং এজ ছিল। যিনি ঘটনা পাঠিয়েছেন রায়হান সাহেব, তখন তার বয়স ছিল মাত্র 26 বছর। তিনি বলেছেন সেদিন রাতের বেলাটা ছিল শুক্রবার। শুক্রবার বলতে মিড অফ মনসুন, মানে তখন বৃষ্টির সময়। 90 সালে ওই সময় নাকি বেশ ভালোই বন্যা হয়েছিল সেবার। এবং তাদের বাসা ছিল টঙ্গীতে, নতুন নতুন এলাকা টঙ্গী হয়েছে, ওই সময় বেশ পানি উঠতো। এখন তো টঙ্গী অনেকটা এস্টাবলিশ, তখন উত্তরাও তখন অতটা এস্টাবলিশ ছিল না। টঙ্গী তখন তারা নতুন নতুন বাড়ি করেছে টঙ্গীতে তাদের জায়গা ছিল। আসলে তাদের দুইটা জায়গা ছিল, একটা ছিল হচ্ছে সাভারে আর একটা ছিল টঙ্গীতে। সাভারের জায়গাটা বিক্রি করে তখন টঙ্গীতে অনেকটা নিচু একটা এলাকায় তারা বাড়ি করে। আস্তে আস্তে অনেক উঁচু হয়ে গেছে এখন সেই এলাকা। তো নিচু এলাকাতে মাটি টাটি ভরাট করে, যেই লেভেলে মাটি ভরাট করেছে এখন সেই লেভেলে রাস্তা তখন মানে এমন অবস্থা যে বাড়ি অনেক উঁচু, রাস্তা অনেক নিচে, এরকম দেখা যেত আর কি। তো তারা যে বাড়িটা করে বেশ টাকা পয়সা খরচ করে। তার বাবা টাকা পয়সা পৈতৃক সম্পত্তি ছিল, আর এমনিতেও তার বাবা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারও ছিল। তো টঙ্গীতে তারা বাড়ি করে। তাদের বাবার রিটায়ারমেন্টের পর তার বাবা একটু আর্লি রিটায়ারমেন্ট হয়। এরশাদের আমলে তার বাবা রিটায়ারমেন্ট হয়ে যায়। যখন এরশাদ সরকার ছিল তখন তার বাবার ফোর্স রিটায়ারমেন্ট হয়। তো যাই হোক, তখন 90 সালের দিকে তারা একটা বাসা বানায় টঙ্গীতে। আসলে তাদের বাসা নেওয়ার কথা ছিল মিরপুরে, কিন্তু তাদের কোনোভাবে মিরপুরের বাসাটা তাদের এক আত্মীয় মেরে দেয়। বলতে গেলে তাকে টাকা দেওয়া হয়েছিল সরকারি চাকরি অবস্থায়, তাকে টাকা দেওয়া হয়েছিল অনেক টাকা পয়সা জমিয়ে, একটা গ্রামের জমি বিক্রি করে এসে সেই টাকাটা দেওয়া হওয়ার কারণে কিন্তু মিরপুরে যে জমিটা তিনি কিনেছিলেন সেটা তার নিজের নামে করে ফেলেছিলেন। সেই জন্য তার ওই আত্মীয় সাথে তাদের একটা সম্পর্কে ছিন্ন হয়ে যায়। সেই আত্মীয় তাদের ব্যাপারে কিছুই জানতো না। তো তারা রাগের ক্ষোভে তার বাবা আসলে এই টঙ্গীতে এসে বাসা বানায়। তো তাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। তাদের বাড়িটা তখন রিসেন্টলি ডেভেলপ 2 তলা বাড়ি। তারা 4টা ফ্ল্যাট করে। তো বাড়ির চারিপাশে তার বাবা রয়্যাল গাছ লাগিয়েছিল, নারিকেল গাছ লাগিয়েছিল। তো বাড়িটা করে কিন্তু তারা আসলে 1985-86 এর দিকে, অনেক আগে। আশপাশে তখন গ্রাম মানে ওই সময় এত ডেভেলপড ছিল না, টঙ্গী এলাকাটা এত ডেভেলপড ছিল না। তো তাদের বাসায় এখানে ইলেকট্রিসিটি লাইন গেছে, কিন্তু অনেক দূরে ঘর বাড়ি বিল্ডিং টিল্ডিং এত ছিল না। তারা নতুনই বিল্ডিং করে, অনেকটা সুন্দর করে বিল্ডিংটা করে, প্লাস্টার করে রং টং করে। 1984-85 এর দিকে তারা বাড়িটার কাজ শেষ করে আর কি। তো তারা ওখানে থাকতো। তার বাবা পরে ফোর্স রিটায়ারমেন্টে চলে যায় এবং তারা ওখানে থাকতে শুরু করে। তার বাবা এখানে তাদের বাড়ির সামনে কিছু জায়গা ছিল, ওখানে কিছু সবজি টবজি করতো। বাড়ির পিছন দিক দিয়ে তাদের সেফটি ট্যাঙ্ক ছিল, সেপটিক ট্যাঙ্ক ছিল। ময়লা টলা সব দিক দিয়ে যেত। এবং তখন পৌরসভা এতটা ডেভেলপ ছিল না, মানে এতটা ভালো ড্রেনেজ ব্যবস্থা ছিল না। তো সেখানে তাদের বাসার সামনে রয়্যাল গাছ, নারিকেল গাছ লাগায়। কয়েক বছরের মধ্যে সেগুলি বড় হয়ে যায়। আসলে জায়গাটা আগে কেনা ছিল, পরে ওখানে গাছগুলো বড় হয়ে যায়। তো তারা বাড়ি টাড়ি করে ওই জায়গায়। তো 4টা ফ্ল্যাট, দুপুরে 2টা ফ্ল্যাট নিয়ে তারা থাকতো, তার বাবা মা থাকতো। নিচের 2টা ফ্ল্যাটে থাকতো হচ্ছে 2টা ভাড়া, একটা ভাড়াটিয়া আর আরেকটার মধ্যে আরেকটা খালি ছিল, একটা দোকানের গোডাউন হিসাবে সেটা ব্যবহৃত হতো আর কি। ভাড়া থাকতো, ভাড়া খুব অল্প টাকা আসতো। উপরে থাকতো তারা সবাই মিলে, অনেকগুলো রুম ছিল, 4টা-5টা বেডরুমের মতো ছিল। তো ওই দিন শুক্রবার ছিল, সম্ভবত অগাস্ট সেপ্টেম্বরের দিকে শুক্রবার ছিল। রাতের বেলা হঠাৎ করে তার ভাই চিৎকার দিয়ে উঠলো, বললো যে রিফাত, এই রিফাত কই যাস তুই? তার বাবা সবাই ঘুম থেকে ওঠে। রাতে 2টার দিকে তার ছোট ভাই তখন রবিন, সে মাত্র ইউনিভার্সিটি কলেজ শেষ করছে বা কলেজ শেষের দিকে আর কি। তো এই রিফাত কই যাস তুই? সে তার ছোট ভাইটা হাঁটতে হাঁটতে উপর উঠে যাচ্ছে। রিফাত কই যাচ্ছিস তুই? তো সবাই ওর পেছনে ছাদের উপর ওঠে। তাতে ছাদের উপর আবার রেলিং ছিল না, হাঁটুর থেকে কম সাইজ, ছোট রেলিং ছিল, হাঁটুরও কম। তো তার ভাইকে জিজ্ঞেস করে, রবিন তোর কি হয়েছে? বলছে যে ভাইয়া আমি না ঘুমায় থাকা অবস্থায় হঠাৎ করে আমার পায়ের আঙ্গুল ধরে কে জানি ফুটিয়ে দিচ্ছে। তো রিফাত যেভাবে আমার পায়ের আঙ্গুলগুলো ফুটাই দিত সেভাবে পায়ের আঙ্গুলকে জানি ফুটাই দিচ্ছে। আমি চোখ খুলে দেখি রিফাতকে দেখলাম। রিফাত আমাকে বললো, আয় ভাইয়া তুই আসবি আমার সাথে, রবিন আসবি আমার সাথে। আমি দেখি রিফাত আমাকে ডাকতেছে। আমি উপরে উঠলাম, উঠে দেখলাম যে রিফাত নাই। তো বাসার সবাই এখানে জড়ো। রিফাত হচ্ছে তাদের বোন। তো সবাই রিফাতের কথা বলতেছে, বলছে কোথায়, আমরা তো রিফাতকে দেখলাম না, কি বলিস বল।
তুই পানি খা পানি খা, তো মুখে পানি দেয়, তারপরে ডাল ঘুটনির মধ্যে একটু লবণ চাটিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও ওর মনের মধ্যে জিনিসটা থেকে যায়। এর 1 সপ্তাহ পর হঠাৎ করে রাতের বেলা চিৎকার, রুমে সবাই আসে, কি হয়েছে কি হয়েছে রবিন, তোর কি হয়েছে? বলছে যে আব্বা আমি দেখি রিফাত আমাকে আমার খাটে এসে বসলো, আমাকে বললো ভাইয়া তোর সাথে আমার কিছু কথা আছে। ও ও আমার থেকে বয়সে বড়, তারপরেও আমাকে সবসময় ভাইয়া বলতো, ভাইয়া তোর সাথে আমার কিছু কথা আছে। আমিও রিফাতকে বললাম হ্যাঁ কি? এটা বলতে বলতে রিফাত আমার সামনে থেকে চলে গেল, এরপর আর আমি ওকে পাইলাম না। বলছে তুই ভুল দেখছিস, তুই তো রিফাতকে নিয়ে বেশি চিন্তা করছিস, সেজন্য রিফাত তোর কাছে আসছে। এর মধ্যে 1-2 মাস চলে গেল। রবিন এইচএসসি পরীক্ষা দিল পরের বছর, ওই দিন পরের বছর 1991-এ এইচএসসি পরীক্ষা দিল। পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষ করে ও হয়তো ফ্রেন্ডের বাসায় গেছে, ওকে ওর ফ্রেন্ডরা পুরা বাসায় সবাই খেতে বসেছে আসলে সেদিন। তো ওর ফ্রেন্ডরা ওই দিন ওকে হঠাৎ করে বাসায় নক করলো, দরজা খোলা হলো, দেখলাম ওদের ফ্রেন্ডরা ওকে একদম অজ্ঞান অবস্থায় নিয়ে আসছে বাসায়। নিয়ে এসে ড্রয়িং রুমের মধ্যে ফ্লোরিং আমাদের কার্পেট ছিল, ড্রয়িং রুমের মধ্যে কার্পেটের উপর শোয়ানো হলো ওকে। অনেকক্ষণ পর জ্ঞান ফিরল, বিকালের দিকে ওর ফ্রেন্ডরাও বাসায় ছিল। তোকে জিজ্ঞেস করা হলো কি সমস্যা? বলে যে ফ্রেন্ডের বাসার সামনে পুকুর ছিল, সেই পুকুরের পাড়ে বসে বসে চুপচাপ বসেছিল, ওর ভালো লাগতেছিল না ফ্রেন্ডের সাথে কথা বলতে, ও একা এসে চুপ করে বসেছিল, বাকি ফ্রেন্ডরা বাড়ির ওই দিকটায় মানে মজা করছিল আর কি। ওরা বাড়ির থেকে খুব বেশি দূরে না, হয়তো 5-6 কিলোমিটার দূরে আর কি। বাইক আছে, বাইকে হোন্ডাতে যাতায়াত করতো, তখন নতুন নতুন ওই ইয়ামাহার হোন্ডাগুলো খুব বেশি চলতো। তো ওর বাসায় এমনি তো মন টিকতেছিল না, কারণ ওর বাবার কাছে ওই ইয়ামাহা একটা বাইক চেয়েছিল, কিন্তু বাবা বলছে যে এখনই না, আর একটু পরে ইউনিভার্সিটিতে যাও, তারপরে আমি তোমাকে বাইক কিনে দিব। পরিবার হচ্ছে, ফ্যামিলি হচ্ছে শিক্ষিত পরিবার এটা। তো যাই হোক, ও চুপ করে বসেছিল, হঠাৎ করে ওর পিছন থেকে মাথার চুল ধরে হালকা করে টান দিল একটা মেয়ে। ও ঘুরিয়ে দেখলো যে ওর বোন রিফাত। এই রিফাত, তুই কি শুরু করছিস আমার সাথে? বলতো, তুই আমার কাছে আসতেছিস আবার দূরে চলে যাচ্ছিস, কারণ কি? রিফাত বললো যে তুই কয়েকদিন পরে বুঝবি। এটা বলে রিফাত হাঁটা দিল, আর এটার পরে ও অজ্ঞান হয়ে গেল। তো বাসা সবাইকে বললো, হুজুর নিয়ে আসা বলো বাসার মধ্যে। হুজুর আসার পর বললো যে রিফাত কে, রিফাতটা কোথার থেকে আসছে? তোর বাবা বলে যে রিফাত আমার মেয়ে, আসলে ও কিভাবে কি হয়েছে আমরা আপনাকে বলবো পরে, আগে আপনি আমার ছেলের অবস্থা দেখেন। বলে যে আপনার ছেলে হয়তো বা রিফাতকে দেখতে পাচ্ছে। তো রিফাত থেকে তখন ওর বাবার নাম ছিল হচ্ছে হজরত আলী, বলে যে মোহাম্মদ হজরত আলী ছিল নাম। যে রিফাত আমার মেয়ে, ও রবিনের ইমিডিয়েট বড় বোন আর কি। ও 1989 সালে ও হারিয়ে যায়। 1989 শেষের দিকে, 90 শুরুতে ও বাসা থেকে আমরা ওকে পাই নাই। ওকে আমরা ওকে কোচিংয়ে ছিল, কোচিং থেকে ইউনিভার্সিটির কোচিংয়ের জন্য গেছিল, ওখান থেকে ও ইউনিভার্সিটির কোচিং বলতে প্রাইভেট স্যারের কাছে গেছিল। তো ওইখান থেকে আমরা আর কোনো খোঁজ পাই নাই। ইউনিভার্সিটিতে পড়তো, ও হোস্টেলে থাকতো, ওই হোস্টেল থেকে স্যারের বাসায় গেছে। এরপর থেকে আমরা আর কোনো খোঁজ খবর হদিশ পাই নাই। ওই দিন ওর বাসায় আসার কথা ছিল আমাদের বাসায়, কিন্তু ও আর বাসায় আসে নাই। আমরা অনেক যোগাযোগ করার চেষ্টা করি, হোস্টেল সুপারের কাছে যাই। হোস্টেল সুপার বলে যে হোস্টেল থেকে তো বের হয়ে গেছে, এরপরে তো আমরা জানি না, বলতে পারি না। আমরা অনেক খোঁজাখুঁজি করি ঢাকায়, আমরা চিন্তা করি যে হয়তো বা ও আছে, হয়তো একটা সময় আমাদের সামনে আসবে, হয়তো কোনো ছেলে পছন্দ হয়েছে চলে গেছে। তো হুজুর বলে যে কোনো ছেলে পছন্দ হয়েছে চলে গেছে, আপনাদের বললো না, আপনারা কি ওকে কোনোভাবে মেন্টাল প্রেশার দিয়েছিলেন বা কিছু? তো হুজুরকে ওর বাবা বলে যে আপনি আমাদেরকে ওকে নিয়ে এত কথা জিজ্ঞেস না করলেই ভালো, তো আপনি আমার রবিনের কি অবস্থা সেটা বলেন। আমার 3 ছেলের মধ্যে রবিন হচ্ছে সবচেয়ে মেধাবী ছেলে, ওর কি হয়েছে আমাকে বলেন, ও তো এরকম করার কথা না। বলে যে না, আসলে রবিন, জানি না রবিন কি বলছে, রবিন হয়তো কিছু দেখতে পাচ্ছে যেটা আমরা সবাই বা আপনারা দেখতে পাচ্ছেন না, রবিনের যত্ন নিন। তো এরকম ভাবে কয়েকদিন চলে গেল। হুজুর একটা গোলাপ জল দিয়ে গেছে রবিনকে, সেটা রবিনের রুমে ছিটাতে বলেছে। আর কিছু গোলাপ ফুল ছিল, সেগুলি রবিনকে, সেই গোলাপ ফুলটা একটা পানির সাথে মেশানো ছিল গ্লাসের মধ্যে, সেটা দিয়ে রবিনকে সেদিন গোসল করানো হয়। গোসল করানোর পর থেকেই রবিন রাতের বেলা এরকম কিছুর একটা গন্ধ পাওয়া শুরু করলো। গন্ধটা এমন যে ওকে পাশ দিয়ে কেউ হেঁটে গেলে কেমন একটা ঘামের দুর্গন্ধ আসে, মোজা খোলার গন্ধ আসে, রবিন সেইটা পাওয়া শুরু করলো। হঠাৎ করে রবিনের মধ্যে আচরণগত প্রবলেম দেখা দেওয়া শুরু হলো। রবিন কারোর সাথে কথা বলছে না, মানে বাসায় বসে কারোর সামনে খেতে বসছে না,
ওর রুমে খাওয়া দিয়ে আসতে হতো, সে রুমে চুপ করে মাটিতে বসে খেত। বসা অবস্থায় সে কাউকে খাইয়ে দিত, যখন সে কাউকে খাইয়ে দিত সেই লোকমাটা মাটিতে পড়ে যেত, সেটা ও খেত না। ও কি দেখছে চোখে এটা সবাই বুঝতে পারতো না। তো একদিন এরকম হঠাৎ করেই তিনি বাসায় ছিলেন, মানে তিনি হঠাৎ করেই রবিনকে ডাকে, মানে হযরত আলী সাহেব এবং নীলুফার ইয়াসমিন, ওনার মার নাম মানে রায়হান ভাইয়ের মায়ের নাম ছিল নীলুফার ইয়াসমিন, তার বাবা মাকে দুজনে মিলে রবিনকে বলে যে রবিন তুই কি দেখিস বলতো বাবা। রবিন কিছু বলে না, হঠাৎ করেই বলে যে বাবা আমার আপাটা মনে হয় ভালো নাই, আমার আপাটা মনে হয় কষ্টে আছে, কোথায় আছে জানি না কিন্তু মনে হয় কষ্টে আছে। আমরা কি একবার হইলেও আমাদের আপাটা একটু খুঁজে দেখতে পারি? এখন তো অনেক টেকনোলজিক্যাল আপগ্রেডেশন হয়েছে, আমরা পুলিশকে জানাই, তারা কিন্তু এতদিন পুলিশকে জানায়নি, কোনো কিচ্ছু না। আত্মীয় স্বজনরা জানতো, অনেকেই অনেক কথা বলেছে যে পুলিশকে জানায় রাখেন, তো পুলিশ ভিন্ন আচরণ দেখাতে পারে, ভিন্ন কিছু বলতে পারে, এটার কারণে হয়তো কেসটা অন্যদিকে লিড করতে পারে। এই জন্য আসলে হযরত আলী সাহেব কিছু বলেন নাই পুলিশকে। হযরত আলী সাহেব এবং তার পরিবার সবাই ধরে নিয়েছিল যে রিফাত হয়তোবা কোনো ছেলের সাথে চলে গেছে, এটাই হওয়ার সম্ভাবনা বেশি। কারণ একটা জিনিস বলা দরকার, রিফাত একটা ছেলেকে পছন্দ করত, তাদের এলাকার একটা ছেলেকে, এবং সেই ছেলেটাকে রিফাত ওর নাম ছিল রিফাত আরা। তো রিফাত বলেছিল যে আমি ছেলেটাকে পছন্দ করি, যে ছেলেটা ওর থেকে 1 বছরের ছোট ছিল, পারিবারিক ভাবেও ছেলেটা মেনে নিচ্ছিল না। তো ভাইয়েরা অনেক আদর করতো বোনকে, বলতো যে বাবা তুমি রাজি হয়ে যাও। রাশেদ ছিল তাদের বড় ভাই, তাদের বড় ভাইয়ের সাথে এই বাবার এই রিফাতের মনোমালিন্য হওয়ার কারণে রাশেদ সাহেব পরে তার স্ত্রী এবং বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেছিল। তারা টঙ্গীতেই থাকতো কিন্তু অন্য জায়গায় থাকতো, অনেক দূরে থাকতো। তো রায়হান ভাই বলেছে যে রিফাতকে আমরা অনেক আদর করি, আমি বাবাকে বোঝানোর চেষ্টা করি, রবিন এত কিছু বোঝে না, আমি বোঝানোর চেষ্টা করি যে যদি পছন্দ করে আমরা ফিউচারে দেখতে পারি। তো ছেলেটার মা এবং ছেলেটার বাবা দুজনেই খুব স্ট্যান্ডার্ড মিলিত না, অনেক শিক্ষিত পরিবারের ছেলে ছিল না বিধায় হযরত আলী সাহেব আসলে খুব বড় একটা ভেটো দিয়েছিল। এটা নিয়ে রিফাতের সাথে হযরত আলী সাহেবের অনেকদিন যাবত কথাবার্তা হয়নি ঠিক মতো। জিজ্ঞেস করতো তুমি ঠিক মতো খেয়েছো কিনা, পড়াশোনা কেমন চলছে, রিফাত কোনোদিন উত্তর দিত না। এইটা নিয়ে একটা কোল্ড ওয়ার চলছিল পরিবারের মধ্যে। তো এরকম হঠাৎ করে ঈদে আসার কথা ছিল, ঈদে তখন আর আসতে পারেনি। ঈদটা ছিল তখন সম্ভবত জানুয়ারির দিকে, রোজার ঈদ ছিল, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে ছিল, ওই সময় আসার কথা ছিল, পরে আর আসলো না। তো ওরা ধরে নিয়েছিল যে সেই ছেলের সাথেই চলে গেছে। এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ কয়েকদিন আগেও নাকি তাদের এলাকার এক ভাই সেই ছেলের সাথে রিফাত আরাকে পেয়েছিল, দেখেছিল রিক্সা দিয়ে যেতে। তো এটাতে ধরে নিয়েছে যে হয়তো ও আর আমাদের কাছে আসবে না, হয়তো চলে গেছে। তো পরিবারের সবাই রাগান্বিত হয়ে আসলে রিফাতের ব্যাপারটা 3-4 মাস পর ধামাচাপাই দিয়ে দেয় যে ওকে আর আসবে না আমাদের এখানে, ও পালিয়েছে তো পালিয়েছে। তো পালিয়ে গেলে যেটা হয়, পরিবারকে অনেক কিছু সহ্য করার লাগে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার লাগে। কেউ সামনে এসে আপনাকে অপমান করবে না, তো সামাজিকভাবে ওই একজনকে বলা বলি করা, পিছনে গীবত চলছে, খারাপ ভাবে দেখছে, রিফাত অন্য জায়গায় চলে গেছে, বিয়ে করে পালিয়ে গেছে। এই বাসায় দেখা যেত রাশেদ ভাই যখন বিয়ে করে তখন এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, তখন তার নতুন বিয়ে হয়েছে, পরে তো বাচ্চা হলো, নতুন বাচ্চা নিয়ে পরে সে বাসাটা ছেড়ে চলে যায়। তো রবিন প্রতিদিন রাতের বেলায় বারান্দায় বসে বসে রিফাতের সাথে কথা বলে। এইটা ওর মা মানে নীলুফার ইয়াসমিন তিনি লক্ষ্য করে যে রবিন নাকি একদিন বলছে যে আপা তুই যে আমাদের ছেড়ে চলে গেলি, তুই আসিস না কেন? ও কথা বলছে কারোর সাথে, কিন্তু কোনো উত্তর ওই পাশ থেকে কেউ দিচ্ছে বা কিছু, এরকম কিছু বোঝা যাচ্ছে না। একদিন হঠাৎ করে রাতের বেলা খুবই চিৎকার চেঁচামেচি, ও রবিন বলছে যে আমার বাথরুমে রিফাত পড়ে আছে, আমার বাথরুমে রিফাত পড়ে আছে, ওর হাত পা কাটা, আমার বাথরুমে রিফাত পড়ে আছে। সবাই বাথরুম খুলে দেখে কই কিছু নাই। তো বলে যে না, আমি খাটের মধ্যে বসে পড়ছিলাম, বই পড়ছিলাম, হঠাৎ করেই দেখলাম যে রিফাত বাথরুম থেকে বলছে আমাকে বাঁচা রবিন, আমাকে বাঁচা। বাথরুম খুলে দেখি রিফাত পড়ে আছে, রিফাতের কবজি কাটা, রিফাতের হাত কাটা, রিফাত পড়ে আছে বাথরুমের মধ্যে, এবং প্যান কমর ছিল, সেই কমরের মধ্যে নাকি রিফাতের মাথা ছিল। তো ও খুব চিৎকার চেঁচামেচি করে পরে অজ্ঞান হয়ে যায়। পরে তো ডাক্তার নিয়ে আসা হলো ফার্মেসি থেকে, ডাক্তার নিয়ে আসার পরে কোনোভাবে জ্ঞান ফিরছে না, হাসপাতালে নেওয়া হলো রবিনকে। হাসপাতালে নেওয়ার পর রবিন হাসপাতালে ছিল প্রায় 7 দিনের মতো। পরে হাসপাতাল থেকে আবার ঢাকা থেকে ব্যাক করে টঙ্গী নিয়ে যাওয়া হয়। রিফাতের কারণে হয়তোবা রবিন ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে। রবিন পড়াশোনা করতো না, যেই জিনিসটা সবচেয়ে ভয় ছিল, যে অত্যন্ত মেধাবী ছিল, পড়াশোনা করতো না। এইচএসসির পর ইউনিভার্সিটির জন্য কোনো প্রিপারেশন নিল না।
2 বছরে 1-1.5 বছরের গ্যাপ হয়ে গেল। এর মধ্যে রিফাতের নিখোঁজের প্রায় 1.5 বছরের উপরে চলে গেছে। 1.5 বছর 2 বছরের কাছে 2 বছর উপরে চলে গেছে, কিন্তু রিফাতের আর পরে কোনো খোঁজ খবর আসেনি। তো তাদের সবসময় তাদের মনের মধ্যে একটা চিন্তা থাকতো যে রিফাত একদিন না একদিন তাদের কাছে আসবে, তার ভুল স্বীকার করে তাদের কাছে আসবে। তো এদিক থেকে রবিন ধীরে ধীরে মানে একদম নাগালের বাইরে চলে যাচ্ছে। রবিনের ঘরের মধ্যে কয়েকদিন গাঁজা পাওয়া গেল, সে ড্রাগস নেওয়া শুরু করলো। রবিনকে আর ফেরানোর ট্রাই করছে, কিন্তু রবিনকে ফেরানোর অবস্থায় নাই। এমনকি রবিন ওই ইনজেকশন নেওয়া, প্যাথেড্রিন নেওয়া শুরু করলো। প্যাথেড্রিনের প্রচন্ড চল ছিল, প্যাথেড্রিন নেওয়া শুরু করলো। মাথা সারাদিন বলতো যে আমার এসব জিনিস ভাল লাগে না, আমি সারাক্ষণ রিফাত আপুকে দেখি, আমার আর কিচ্ছু ভাল লাগে না, আমি প্যাথেড্রিন নেই, আমি আরামে থাকি। তো তারা সেই ইনজেকশন নিত, ড্রাগস নিত সারাদিন। বাসার মধ্যে দেখা যেত, বাসার বাইরে গেলে ড্রাগস নিয়ে বাসায় ফিরতো, রুমের দরজা যে বন্ধ করতো, এরপরে ওকে আর পাওয়া যেত না, রবিনকে আর খুঁজে পাওয়া যেত না, ও কমপ্লিটলি ড্রাগ এডিক্ট হয়ে গেল। 1991 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে রবিনকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো। একটাই রিহ্যাবিলিটেশন সেন্টার ছিল, সেটা একটা বাসার মধ্যে ছিল, সেটাও খুব বেশি মানুষজন জানতো না, যারা ড্রাগস নিত তাদেরকে নিয়ে ডিল করতো। সেইখানে এমনও আছে যে কিছু তখন তৎকালীন আমলে টিভিতে কাজ করতো বা রেডিওতে কাজ করতো, এরকম লোকজন গেছিল। যাই হোক, সেই জিনিসটা আমি বলছি না। তো ওখানে রবিনকে রাখা হলো 7 মাসের মতো। রবিনকে ট্রিটমেন্ট দিয়ে নিয়ে আসা হলো, ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হলো রবিনকে। কিন্তু ট্রিটমেন্ট দিয়ে আসার পরেও রবিনের মধ্যে হয়তো ড্রাগস জিনিসটা চলে গেছে, কিন্তু সে সারাদিনই আপা করতো। আপাকে দেখতো, বলতো যে আমি সবসময় আপাকে মরা অবস্থায় দেখি। দেখছেও প্রায় 6-7 মাস যাবত সে রিফাতকে দেখছে। আপাকে আমি দেখছি রেগুলার, আপাকে দেখছে, আমাকে বাঁচাও, আমার কাছে আসছে, রিফাত আমার কাছে আসছে, আমাকে বাঁচাও, রিফাত আমার কাছে সাহায্য চাইছে, রিফাতকে বাঁচাও, রিফাত অমুক জায়গায় আছে। তো একদিন ওর কথা বিশ্বাস করে নাকি সেই অমুক জায়গাতে তারা খুঁজতে যায় রিফাতকে খোঁজার জন্য, কিন্তু তারা সেখানে পায় না। তো এরকম করে প্রায় সময় বিভিন্ন অ্যাড্রেস দিত, ও রিহ্যাব থেকে ব্যাক করে এদিক সেদিকে অ্যাড্রেস দিত রিফাতকে খোঁজার জন্য। তো রিফাতকে খুঁজে পেত না। তো তাদের বাসার পেছনে তার রায়হান এবং তার বাবা, আসলে রবিনও আস্তে আস্তে ঠিক হওয়ার দিকে, রবিনও ধীরে ধীরে আসতে আসতে ঠিকের দিকে, কিন্তু ওই রিফাতকে দেখতো প্রতিদিনই রাতের বেলা, প্রায় সময় ছাদের মধ্যে নাকি রিফাতকে খুঁজে পেত সে, এবং প্রায় সময় নাকি রিফাত তাকে ডাকতো ছাদের উপর থেকে। সে ছাদে যেত, কিন্তু রিফাতকে আর খুঁজে পেত না। রবিনের কথা বলছি। তো রবিন আস্তে আস্তে সুস্থ হচ্ছিল তখন, এবং মোটামুটি সবার সাথেই কথাবার্তা বলতো, হাসতো, কথা বলতো, নর্মাল থাকতো। এবং ওর মধ্যে সে আচরণটা যে রিফাতকে খোঁজা, রিফাতকে বের করা, সেই আচরণটা আস্তে আস্তে কম দেখা যাচ্ছিল। সেটা নভেম্বর, 1-2 মাসের মধ্যে বেশ চেঞ্জেস আসে নভেম্বরের দিকে। তো তাদের বাড়ির পেছনে এরকম, কেন এরকম আছে সেটারও ব্যাখ্যা আমি পরে দিব। তো তাদের বাসার পেছনে বিশাল বড় একটা ডোবা ছিল, প্রায় এটা আমি ওনার ভাষ্য মতে প্রায় 16 শতক জমির একটা ডোবা ছিল, 16 না 20 শতক জমির একটা ডোবা ছিল। সেটার মধ্যে কচুরি পানা ছিল এবং ওখানে মাছ চাষ করা হতো। তো সেই জায়গাটা আসলে হযরত আলী সাহেব কিনে নেন, এবং তার গাজীপুর এবং সাভারের কিছু জমি ছিল পৈতৃক সম্পত্তি, সেগুলো বিক্রি করে তিনি ওই জায়গাটা কিনে নেন। তিনি চিন্তা করেন যে এই জায়গায় পরবর্তী সময়ে দোকানপাট করা যাবে, কারণ ডেভেলপ হচ্ছে সেই জায়গাটা, দোকানপাট করা যাবে। তো তারা ওই জায়গায় কচুরি পানা, মাগুর মাছের চাষ হতো, যে আগের মালিক ছিল তারা ভাইরা মিলে মাগুর মাছের চাষ করতো। তো সেই মাগুর মাছ ধরে পানি ফেলে দেওয়া হবে এরকম অবস্থা। তো কচুরি পানাগুলো আগে সরানো হয়। তো মোরলেস ওইখানে যেসব কচুরি পানা ছিল সবগুলো সরিয়ে ফেলা হলো। সরিয়ে ফেলার পর সেখান থেকে মাছ ধরা হলো। তো পানি শুকানো হয়নি, মাছ ধরা হলো। পানি শুকানোর জন্য কন্ট্যাক্ট দিয়েছে একজনকে, কিন্তু তিনি আসেন নাই। পানিটা যে বের করে ফেলবে, এখান থেকে বের করে নিয়ে পাশের জমিতে ফেলবে বা কিছু একটা। তো সেখানে সেই লোকটা আসে নাই। তো মাগুর মাছ জালদের নিয়ে এসে মাগুর মাছ ফেললো। তো বড় জাল পেতেছে, তো জালের মধ্যে একটা পাথর উঠে আসলো। পাথরটা হয়তো বা আটকে ছিল কিছু দিয়ে, পাথরটা উঠে আসলো জালের সাথে লেগে, উঠাতে পারছিল না। বেশ ভারী একটা পাথর ছিল, 15-20 কেজি ওজনের একটা পাথর ছিল। সবাই মনে করেছে এখন একটা খাজানা পেয়েছে। পাথরটা উঠে আসলো। পাথরটা উঠে আসার সাথে সাথেই হঠাৎ করে যে কচুরি পানা সরে গেল। কিছু কিছু কচুরি পানার মাঝখান দিয়ে কিছু কিছু ছিল, সব পুরাটা ওঠানো হয়নি, একটা বস্তা ভেসে ওঠে। সাথে সাথে তাদের সবার চোখে পড়ে বস্তাটা।
তো যেহেতু তারা পরিষ্কার করছে, পুরা ডোবাটা পানি পরিষ্কার করবে, তারা ওই বস্তাটা টেনে নিয়ে আসে। বস্তাটা খারাপ দেখা যাচ্ছিল, বস্তাটা কোনায় চলে আসে একটা সময়, তো গন্ধ আসছিল, কেমন একটা পচা গন্ধ আসছিল। তো তারা বস্তাটা খুলে, আসলে নিজের অজান্তেই খোলে বস্তাটা। ওইখানে যে মাছের জালদারা ছিল তারা সে বস্তাটা খোলে। ও চিন্তা করে বস্তার মধ্যে কেউ কিছু ফেলে গেছে কিনা, এইসব জিনিসগুলো সবাই আগে খুঁজতো, কিছু ফালাইছে কিনা, কেউ ফেলে গেছে কিনা। বস্তাটা খোলার সাথে সাথেই রিফাতের যে জামা, সেই জামাটা পাওয়া গেল, হাড়গোড় পাওয়া গেল, কিছু কিছু জায়গায় মাংস লেগেছিল, একটা কঙ্কাল পাওয়া গেল। চিৎকার চেঁচামেচি, সবাই কান্নাকাটি শুরু, কারণ জামাটা ছিল রিফাতের, জামাটা পচেনি, সম্পূর্ণভাবে জামাটা পচেনি। জামাটার মধ্যে থেকে মানে জামাটা পচন ধরেছে কিন্তু এখনো সম্পূর্ণভাবে পচেনি। জামাটা দেখে এবং ভেতরে কিছু জিনিস বোঝা যাচ্ছিল যে এটা তাদের মেয়ে রিফাত, তাদের বাড়ির পেছনের ডোবায়, এবং বোঝা যাচ্ছিল যে এটা রিফাত। এবং সাথে সাথেই পুলিশকে খবর দেওয়া হলো। তারা তখন পুলিশ জানলো তাদের এই ইয়ার ব্যাপারে, তারা আসলে পুলিশকে জানাই নাই সেখানে। আর পুলিশ এসে কি করবে চিন্তা করেছিল, পালাই তো গেছে, পুলিশকে কি বলবো, ওর মতো থাকুক, এরকম চিন্তা করেছিল আর কি। তো পুলিশকে জানানো হলো, পুরো সম্পূর্ণ ব্যাপারটা পুলিশকে জানানোর পর পুলিশ তো বললো যে এটা, এবং রিফাতের সাথে বহু কিছু পাওয়া গেছে, তাবিজ পাওয়া গেছে, কিছু জিনিসে কিছু জায়গায় তাবিজ পাওয়া গেছে, 5-7টা তাবিজ পাওয়া গেছে। তো তাবিজটা আসলে মেন না, মেন হচ্ছে রিফাতের লাশ পাওয়া গেছে। পরে সেই বস্তার ভেতর থেকে লাশ বের হলো, সেই লাশটা পরে জানাজা দেওয়া হলো, গোসল করা হলো, পানি ঢেলে আসলে মোটামুটি হাড্ডিগুলো পরিষ্কার করা হয়েছে। সেগুলোকে মাছ খেয়েছে, আসলে ডেড বডির পুরোটাই মাছ খেয়ে ফেলেছে। তো ওইটা হচ্ছে পরে জানাজা হলো, কবর দেওয়া হলো এবং পুলিশকে ইনভেস্টিগেশনের জন্য দেওয়া হলো। এরই মাঝে ওই রবিন আবারও দেখা শুরু করলো রিফাতকে। ওই প্রতিদিনই রাত্রেবেলা রিফাতকে সে দেখা শুরু করলো। এরকম হঠাৎ করে বাসায় তখন মিলাদ পড়ানো হলো, আত্মীয় স্বজনরা ইনভলভ হলো, আত্মীয় স্বজনরা জানলো যে আসলে সে পালিয়ে যায়নি, তাকে মার্ডার করা হয়েছে, খুন করা হয়েছে। রিফাতের ডেড বডির মাথার পেছনে যখন পোস্টমর্টেম করা হয়েছে, তো পোস্টমর্টেম করার পরে, পোস্টমর্টেম তো করার কোনো চান্স নাই, তবে পুলিশ তো ডেড বডির ওই হাড়গুলো নিয়ে গিয়েছিল। তো মাথার খুলির পেছনে খুলিটা ভাঙা ছিল, কেউ একটা জোরে আঘাত করেছে খুলিটাতে, এটা ছিল। আর বোঝা গেছিল যে সেই পাথরটা উঠে এসে জালের সাথে, সেই পাথর দিয়ে ডেড বডিটা মাটির নিচে চাপা দিয়ে রেখেছিল, যাতে ডেড বডিটা কোনোভাবে ভেসে না ওঠে। ওইটার সাথে বাধা ছিল, পাথরটার সাথে বাধা ছিল, কোনোভাবে পাথরটা উঠে চলে আসে, পাথরটা উঠাই ফেলে। আংটা ছিল পাথরের সাথে, তো আংটায় পাথরটা জালের মধ্যে লেগে যায়। তো জাল উঠাতে পারছিল না, পাথরটা একটা পর্যায়ে উঠায় নিয়ে আসা হয়। তো পাথরটা সরানোর সাথে সাথে ডেড বডিটা ভেসে ওঠে। তো পরে মনে হয়েছিল যে এটা মার্ডার কেস, কিন্তু টেকনোলজি ততদিনে এতটা অ্যাডভান্স ছিল না, পুলিশের বের করতে কষ্ট হয়। কিন্তু পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের লোকজন আসলে সেটা ইনভেস্টিগেট করতে সক্ষম হয়, নাম বলবো না, ইনভেস্টিগেট করতে সক্ষম হয় এবং বের হয় আসলে কিভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, কিভাবে হত্যাকাণ্ড করেছে, কে হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, এটা জানা যায়। এবং ওইখানে আসলে ওর আস্তে আস্তে রাত হয়ে গেছিল, সেদিনের কথা বলছি, কিভাবে মার্ডার করা হয়েছে। আসলে এটা মার্ডার করেছে হচ্ছে এলাকার কিছু ছেলেপেলের সাথে, আসলে হযরত আলী সাহেবের কিছু মারামারি বা অনেকটা বিচার আচারের ব্যবস্থা হয়েছিল। বাড়ি তোলার সময় চাঁদা চেয়েছিল, অনেকে চাঁদা দেয়নি। তো সেখান থেকে একটা ছেলে আসলে কয়েকজন মিলে আসলে ওখানেই ওকে মেরে পরে এখানেই ফেলে দেয় রাতের বেলা, গভীর রাতে। রিফাতকে ওরা ওখান থেকে তুলে নিয়ে ওকে মেরে ফেলে এবং যে ছেলেটার জবানবন্দি না হয়, সে ছেলেটার পরে আমাদের 20 বছরের জেল হয়েছিল বা 25 বছরের জেল হয়েছিল। তারা 4 জন চক্র ছিল, 4 জনের মধ্যে 3 জন হয়তো বা ভারতে চলে গেছে বা ভেগে গেছে বা বাংলাদেশের বাইরে চলে গেছে, একজনকে ধরতে পেরেছিল। কিন্তু ওই ছেলেটা আসলে, যারা মেইন মার্ডারার, তারা আসলে তাদেরকে ধরতে পারেনি, কিন্তু ওই ছেলেটা ছিল ওখানে ইনভলভ ছিল ওরা, সেই জন্য ছেলেটা জেল হয় প্রায় 20 বছরের মতো। তো ছেলেটার জবানবন্দিতে বলেছিল যে ওই দিন সন্ধ্যাবেলা এরকম রিক্সা দিয়ে আসছিল বাসার আসার আগে দিয়ে ডোবার পেছন দিক দিয়ে আসছিল, পেছনের যে রাস্তাটা, ওইখানে রিক্সা থেমে গেছিল। এরপরে রিক্সা আসতে পারতো না, কারণ মাটির রাস্তা ছিল। তো ওরা ওখান থেকেই ওকে ক্ষেতের মাঝখান দিয়ে টেনে নিয়ে বাড়ির পেছন দিয়ে নিয়ে চলে যায়। ওখানে একটা বাড়িতে আটকে রাখে, ওদের একটা পরিত্যক্ত ঘর ছিল, সেখানে আটকে রেখে সেখানে ওকে ওরা মারে এবং মারধর করে। বেশ মারধর করার পর একটা পর্যায়ে ও আর রেসপন্ড করেনি, মানে দেখে ওরা যখন দেখেছে যে মেয়েটা মারা গেছে, আসলে মুক্তিপণের একটা প্ল্যান ছিল কিন্তু সেটা এক্সিকিউট হয়নি। পরে যখন মেয়েটা মারা যায় তো কিছু করার নাই, এখন
যেভাবে হোক লাশটার কিছু একটা করতে হবে, রাত গভীর থাকা অবস্থায় এমন ভাবে প্ল্যান করেছে যে কোনো যেন কাকপক্ষী টের না পায়। ওই সময় এখানে এত মানুষ ছিল না, যে মসজিদটাও আজানটা আসলেও সেখান থেকে হেঁটে যেতে বেশ সময় লাগতো। তো বাড়ির সেই পেছনে সেই ডোবাটার মধ্যে ওকে ওরা এরকম পাথর দিয়ে বেঁধে, প্রথমে ইট দিয়েছিল, ইট থাকছিল না, পরে পাথর দিয়ে ওরা নিচে ফেলে দেয়। পাথরটা নিয়ে আসতে হয়েছিল ওদের অনেক দূর থেকে। তো সেটা ওরা করে ফেলার পরে সেখান থেকে ওরা চলে যায়। ওকে ধরতে পেরেছে, যে ছেলেরা জবানবন্দি দিয়েছে ওকে ধরতে পেরেছে লালমনির হাট থেকে, এবং পরে পূর্ণভাবে ধরা গেছে এবং পরে জবানবন্দিতে স্বীকার করেছে সব। আর এদিকে রবিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। রবিন প্রায় সময় রিফাতকে দেখতে শুরু করে, প্রায় সময় রিফাত এসে ওর মাথাটা হাত বুলিয়ে যেত। তো রিফাতের যখন জানাজা শেষ হয়ে দাফন হয়ে গেল, তো দাফন হওয়ার পর থেকে হয়তো রিফাত ওর সামনে আসতো না, কিন্তু রিফাত মাঝে মধ্যে রাতে ওকে ডাক দিত, মনে হচ্ছে বাড়ির নিচ থেকে রিফাত ওকে ডাকছে। এটা অনেকদিন যাবত ওটাকে কি বলে লক্ষ্য করে, নিচ থেকে ওর বোন ওকে ডাকছে, কান্না করতো, বাসায় মার কাছে বলতো। আসলে সবাই মেন্টাল সাপোর্ট দিতে পারছিল না, কারণ কেউই আসলে ওই মৃত্যুটা অ্যাকসেপ্ট করেনি, মৃত্যুটা কাম্য ছিল না। এবং সেই ছেলেটা যে ছেলেটার সাথে পছন্দ করতো, সেই ছেলেটাও অনেক দূরে চলে গেছিল। আসলে ছেলেটা হয়তো জানতো না, আবার জানার পরে চলে গেছে, হয়তো ছেলেটার সাথে কোনো সম্পর্কই ছিল না। এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো চিনেন। রিফাতকে যে মেরে গেছে, রিফাত ভালো জানতো, রিফাত তো আর কাউকে কিছু বলতে পারেনি। তো মেয়েটাকে মেরে ফেলার পর থেকে রবিনের আর লাশ দেখার পর থেকে রবিন আর ঠিক থাকতে পারেনি, আবারও সেই খারাপ জগতে চলে যাওয়া। 1998 সালে রবিন আবার মারা গেল খারাপ পথে থাকতে অতিরিক্ত ড্রাগস নেবার কারণে 1998 সালে রবিন মারা গেল। রাশেদ সাহেব তখন এরপর থেকে তার সম্পর্ক, রাশেদ সাহেব ওই দেখা সাক্ষাৎ হতো, বাবা মা হিসেবে দেখা সাক্ষাৎ হতো। রায়হান ভাই সব দেখাশোনা করতো, তিনি ছিলেন মেঝো এবং রবিন ছিল ছোট ভাই তাদের। রবিন মারা গেল, তো তাদের পরিবারটা অনেকটা তছনছি হয়ে গেল ওই জায়গায় বাড়ি করার পর থেকে। তো পরে তারা ওই জায়গায় বাড়িটা বিক্রি করে, ওই জায়গায় ওইখানে যে লাশ ওঠার পরে সেখানে তাদের যে প্ল্যান ছিল মাটি ভরাট করা, সেটাও কম দামে বিক্রি করে। কারণ যখনই কেউ জানে যে এরকম বিপদ ঘটেছে, সবাই ওই সময় জমির দাম কমে যায় এমনিতেই, তো তারা ওই কম দামে বিক্রি করে সেখান থেকে আসলে তারা সরে যায়। কিন্তু রবিন মারা যাওয়ার আগ পর্যন্ত নাকি রিফাতের নাম নিয়ে গেছে, এবং রবিন মারা যাওয়ার দিনও নাকি বলেছে যে রিফাতের সাথে দেখা করাটা সৌভাগ্যের বিষয়, আমি রিফাতকে মিস করি। এবং আপন বোন তো, ও অনেক পছন্দ করতো, একই সাথে বড় হয়েছে, তো বলতো যে রিফাত আমার কাছে আসে, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে সবাই ক্ষমা করো, লিখে গেছে কাগজে। এখন অতিরিক্ত ড্রাগস নিয়ে মারা গেছে এবং সেটা নাকি ওরা আত্মহত্যা করেছে, এটা রায়হান সাহেব বলে নাই এবং তিনি বলবেন না। তা আমরা জোরাজুরি করিনি এবং ফাইজুল ইসলাম ভাইও জোরাজুরি করেনি, যতটুকু তার কাছ থেকে ঘটনা বের করা গেছে। এবং তাবিজ পাওয়া গেছিল, সেটারও আসলে কোনো ধরনের হদিশ পাওয়া যায়নি, হয়তোবা তাবিজ তাকে কেউ করেছিল অথবা করেনি, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। পাঠিয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক ভাই, নারায়ণগঞ্জের 2500 থানা থেকে। তো এই ঘটনায় আমি নিজেই আতিক ভাই হয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজ থেকে প্রায় 40 কি 42 বছর আগের ঘটনা। বাবার সাথে যখন মায়ের বিয়ে হয়, তখন বাবা জুরাইনে থাকা শুরু করেন। আমাদের একটা বাড়ি ছিল যেটা দোতলা হবে। আমার বাবা একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন, পাশাপাশি খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তবে বেশি দূর এগোতে পারেননি, কারণ সংসারের চাপ ছিল এবং আমার দাদা খুব অল্প বয়সেই এই জগৎ ত্যাগ করেন। আমার বাবা পেশায় ইঞ্জিনিয়ার প্লাস ঠিকাদারি ব্যবসা করতেন। উনি ওনার কাজের জন্য তৎকালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নানাভাবে পুরস্কৃত হয়েছিলেন। তো বাবা অনেকদিন ধরে ঢাকায় ছিলেন। যাত্রাবাড়িতেও 3টা বাড়ি ছিল, একটির মধ্যে নিজে থাকতেন, বাকিগুলা ভাড়া দিয়ে চলতেন। যখন জুরাইনে থাকা শুরু করেন, তখন ওনার শহরে পরিবেশ আর ভালো লাগছিল না, এই জন্য সিদ্ধান্ত নেন গ্রামের বাড়িতে চলে আসবেন। তিনি মায়ের কাছেই থাকবেন, পাশাপাশি ভাই বোন এবং কিছু আত্মীয় স্বজন এবং সকল গ্রামবাসী তো আছেই। যেই ভাবা সেই কাজ, অনুমতি চাইলেন ওরা মায়ের এবং গ্রামে থাকার শুরু করে দেন তিনি তখন আমার দাদিকে খুব মানতেন। দাদি অনুমতি দিয়ে দিলেন, যা হোক এরকম তো থাকা শুরুই হয়। তো গ্রামের বাড়ির দক্ষিণ পাশে বাড়ি নির্মাণের একটা কথা চলছিল এবং সে অনুযায়ী কাজ শুরু হয়। বলা বাহুল্য, সেখানে একটা গাব গাছ ছিল, পাশাপাশি আরো বিভিন্ন প্রজাতির গাছও সেখানে ছিল, সাথে ছোট একটা ডোবা বা পুকুর জাতীয় কিছু একটা ছিল। তো আমাদের গ্রামের বাড়ির পূর্ব পাশে একটা বড় পুকুর ছিল মসজিদের,
ওই সময় গ্রামের বেশিরভাগ মানুষ ওই পুকুরে পানিতে ধোয়া মোছা এবং রান্নার কাজগুলা করত। তো আমাদের বাড়িটা ছিল অনেক পুরানো এবং মোটা মোটা অনেক আম গাছ ছিল, আর অনেক ধরনের গাছগাছালি ছিল এবং গ্রাম্য পরিবেশে যেরকম হয় আর কি। তো ওই সময় অনেক জিনও নাকি বসবাস করতো সেই জায়গাগুলায়, কিন্তু তারা কোনো ধরনের সমস্যা করতো না। আসলে বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে যে জিনেরা থাকতো তারা আমার দাদা এবং দাদিকে অনেক সম্মান করতো এবং ভয়ও করত। তাদের মধ্যে কিছু জিন প্রায় সময় দুপুর 12টা থেকে 1টার ভিতর এবং খুব ভোরে বিভিন্ন পরিচিত মানুষের বেশ ধরে নাকি মসজিদের পুকুরে আসতো। সেখানে একটা জায়গা ছিল যেটা পাকা করা হয়েছিল এবং সেখানে নাকি আমার দাদি দেখলে বুঝতেন যে কোনটা জিন আর কোনটা মানুষ। একদিন দাদি দেখছেন একজন পাশের বাড়ির পরিচিত মহিলা কিছু হাঁড়ি পাতিল নিয়ে উঠানের উপর দিয়ে যাচ্ছে। উনি জিজ্ঞেস করলে সেই মহিলা তিনি উত্তর দেন, ঘাটের দিকে যাচ্ছি, উনি নাকি চাল ধোবে এই কারণে এবং পাতিল ধোবে। এর একটু পরেই আসলে যে মহিলাটা আছে, মানে এই মহিলা, এটা তো মহিলার আকৃতি নিয়ে কেউ গিয়েছিল, অরিজিনাল যে মহিলাটা আছে সে আসে, যার বেশ ধরে জিনটা সেখানে গিয়েছিল। দাদি তাকে জিজ্ঞেস করেন, তুমি একটু আগে হাঁড়ি পাতিল ধুয়ে গেলা? মহিলাটা উত্তর দিলেন না, তিনি শুধু একটুকি বললেন, আমি তো মাত্র আসলাম। দাদির আর বুঝতে বাকি রইল না। জিনগুলো প্রায় সময় দাদির কাছ থেকে খাবার নিয়ে যেত খাওয়ার জন্য। দাদি তাদের বুঝতে পারতেন, তাদের কণ্ঠ শুনে নাকি বোঝা যেত, কারণ যখন তারা কথা বলতো তাদের নাকি সবসময় একটু নাকিয়ে নাকিয়ে কথা বলতো। এরকম ছোটখাটো ঘটনা কি প্রায় ঘটতো। আমি ঘটনার শুরুতেই একটি গাব গাছের কথা বলেছিলাম। এই গাব গাছের নিচে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতো প্রায় সময়, বিশেষ করে সন্ধ্যার সময় এবং দুপুরবেলা। আসলে আমি যাদের কথা বলছি তারা কোনো মানুষের সন্তান ছিল না, তারা প্রত্যেকেই ছিল জিনের সন্তান। তারা হাসাহাসি করতো এবং অনেককে ডাকতো তাদের সাথে খেলার জন্য, কিন্তু তারা কারো কোনো ক্ষতি করতো না। তবে জিনের এই ছোট ছোট বাচ্চারা ভয় দেখানোর চেষ্টা করতো যারা উঠতি বয়সী ছিল। তারা তাদের ঘাড়কে লম্বা করে দিত, হাতকেও নাকি লম্বা করে দিত এবং কখনো জোরে জোরে হাসতো, আবার কখনো নাকি কান্নাও করতো। আসলে বাড়ির মানুষগুলা এগুলোতে অভ্যাস হয়ে গেছিল, ভয় নাকি খুব কমই পেত। বাবা যখন গ্রামে বিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন তখন সেই গাব গাছটি কাটার প্রয়োজন দেখা দেয়। তখনই বাঁধল বিপত্তি। গাছটি কাটার জন্য দুজন কাঠুরিয়াকে বলা হলো 2-3 ভাগে এই গাছটা যেন কাটা হয়। এর মধ্যে কাঠুরিয়া সর্দার যিনি ছিলেন উনি নাকি গাছ কাটার একদিন আগে স্বপ্ন দেখলেন, কেউ ওনাকে নিষেধ করছেন গাছটি কাটার জন্য। উনি তেমন কিছু মনে করলেন না, স্বপ্ন ভেবেই তিনি এটা উড়িয়ে দিলেন। তো একদিন পরে তখন দুজন আসলো গাছ কাটার জন্য। কাঠুরিয়ার সাথে যিনি আসলেন উনি যেই কোদাল যেই জিনিসটা ছিল যেটাতে গাছ কাটে, এটা দিয়ে প্রথম একটা কোপ মারেন গাছে, দেওয়ার সাথে সাথেই ওনার হাতটা জানি কেমন অবশ হয়ে যাচ্ছিল। উনি আর সেই কুঠারটা তুলতে পারলেন না যেটা দিয়ে তিনি গাছ কাটছিলেন। এরপর কাঠুরিয়া নিজে একটা কোপ দেন, ওনারও একই অবস্থা, কিন্তু ওনার বেশি ক্ষতি হচ্ছিল। ওনার পুরো শরীর নাকি অবশ হয়ে যেতে থাকে। উনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। ওনাকে মাটি থেকে তুলে মাথায় পানি দেওয়া হয় এবং কিছুটা কিছু সুস্থ করা হয় ওনাকে। যখন কিছুটা সুস্থ হয় তখন তিনি দুজনেই তখন বাসায় চলে আসে, যে দুজন গাছ কাটতে গিয়েছিল। কিন্তু এদের গায়ে ভীষণ নাকি তখন জ্বর চলে আসে। রাতে কাঠুরিয়া আবারও স্বপ্নে দেখে কেউ একজন তাকে বলছে যে তোকে না করছিলাম গাছ কাটতে, তোরা তোর সাহস কি হবে, তারপরও তুই গাছে হাত দিলি। কাঠুরিয়া স্বপ্নের মধ্যেই দেখছেন যে একটা লোক এই কথাটা বলছে এবং সেই লোকটি তার কাছে সেই লোকটির কাছে তিনি হাত জোর করে ক্ষমা চাচ্ছিলেন। স্বপ্নের সেই লোকটি বলতে থাকে, তোকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম। কে যদি ওই গাছ কাটার জন্য চেষ্টা করে তাহলে তার বংশ নির্বংশ করে দিব। আর পুরো পরিবার, সে বলছে যে লোকটা ছিল সে শুধু এতটুকুই বলছিল তখন যে আমার পুরো পরিবার তখন অনেক আগে থেকে এই গাছে থাকে, এই গাছ কেউ কাটতে পারবে না। আমার বাবা তখন ঢাকায় ছিলেন, তাই কাঠুরিয়া স্বপ্নের কথাগুলো আমার এক চাচাকে বলেছিল, কিন্তু আমার চাচারা তার কথাকে গুরুত্ব দেননি। তারা আরেক জায়গা থেকে আরেকটা কাঠুরিয়াকে গাছ কাটার জন্য আসতে বলেন।
এই ব্যক্তিও প্রথম কাঠুরিয়ার মতো স্বপ্ন দেখলো। সেও স্বপ্নকে পাত্তা না দিয়ে গাছ কাটার জন্য চলে আসলো। সে একা এসেছিল। সে যখন কুড়ালে প্রথম আঘাত গাছের মধ্যে দেয়, গাছ থেকে লাল লাল পানির মতো কিছু একটা পড়ছিল এবং আশেপাশের মানুষ দেখছে যে গাছ থেকে নাকি রক্তের মতো কিছু একটা পড়ছে। সবাই ভয় পেয়ে পিছনে চলে আসে। কাঠুরিয়া 60 বছরের উপরে তার বয়স এবং তারও নাকি তখন বেশ ভয় আসছিল। সে আবারও দোয়া পরে আরেকটা কোপ দেওয়ার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। তার মুখ দিয়ে প্রচন্ড নাকি তখন ফেনা বের হচ্ছিল। সবাই ওনাকে নিয়ে অনেক ভয় পেয়েছিল এবং চাচারা ভেবেছিল উনি হয়তো মারাই যাবেন, কিন্তু না, আল্লাহর রহমতে ওনার কিছুই হয়নি। উনি কিছুক্ষণ পর সুস্থ ওঠেন। আমার চাচারা এই দুই পৃথক ঘটনার কারণে ভয় পেয়ে যান। ওনারা সিদ্ধান্ত নেন গাছ কাটা বন্ধ রাখবেন বাবা না আসা পর্যন্ত। বাবা তো ঢাকায় ছিলেন। যেদিন প্রথম তলাটা ঢালাই দেওয়া হবে সেদিন তিনি গ্রামে আসবেন। তো চাচাদের সাথে তিনি এটাই বলেছিল এবং আসার তারিখ আগে থেকে ঠিক করে রেখেছিল। বাবা ওই সময় খুবই ব্যস্ত ছিল, কারণ ওনার এক ইঞ্জিনিয়ার বন্ধু আছে, তাকে নিয়ে তিনি ঢাকা থেকে আসবেন। তো বাড়ির যখন বেসমেন্টটা যখন এরকম ঢালাই দেওয়া হবে, তো এরকম নিজের সময় সেদিন বাবা তিনি তার বন্ধুকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। এসেই খুব রেগে যান, কারণ তিনি দেখছে যে কিছুই করা হয়নি, সবকিছু আগের মতো, কোনো গাছ কাটাই হয় নাই। এরপর চাচারা বাবাকে সব ঘটনা শোনালে বাবা আরো রেগে যান। বাবা রেগে চাচাদের বলেন যে ঘর থেকে একটা কুড়াল নিয়ে আসতে, এবং কুড়াল নিয়ে আসলে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম নিজেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজেই কাটবে। এটা বলার পর ওনার বাবার মাঝে আমি বাবা নাকি খুব রেগে যাচ্ছিল। তিনি তারপর ঠিকই যখন গাছটা কাটা শুরু করলেন, কেটেও ফেললেন। সবাই আর কি অবাক হয়ে যায়, কারণ তাদের সবার সামনে কিন্তু এরকম কয়েকজন লোক অসুস্থ হয়ে গিয়েছিল, অথচ এখানে কিছুই হলো না। অবশেষে সেই বাড়িটা উঠে বাবা, আমার মা, বোন ছোট ছিল, বাবার যে বোন ছোট ছিল তারা নিয়ে এরকম তারা উঠে। বাড়িতে নাকি ওঠার পর থেকে কিছু ঘটনা ঘটতে থাকে। বাড়ির ছাদ থেকে প্রায় সময় নাকি আওয়াজ আসতো, মনে হতো যে ছাদের মধ্যে কেউ দৌড়াদৌড়ি করছে। তার পাশাপাশি নুপুরের শব্দ পাওয়া যেত, মনে হতো যে বাড়ির ভিতর কেউ হেঁটে যাচ্ছে নুপুর পরে। কখনো এটা সিঁড়িতে ঘটতো, কখনো বাড়ির ভিতরে বা কখনো বাড়ির ছাদে। এদিকে বারান্দায় খুব একটা সমস্যা নাকি হতো না, তো এসব কিছুতেই ভয় পেতেন না। উনি টর্চ দিয়ে ছাদে দেখতে কিছুই নাই। বিভিন্ন রকমের শব্দের মাধ্যমে নাকি সবাই নাকি ঘরে এরকম ভয় পেত, কিন্তু কখনো কোনো ক্ষতি করেনি সেই জিনগুলো। তো ভয়কে এরকম পাত্তা না দিয়ে বাবা মা এখানেই থাকা শুরু করে। কিছুদিন পর কিছু অবাক করা ঘটনা ঘটতে লাগলো। এর কয়েকদিন পরে আমার জন্ম হয়। বাড়িতে কাজের লোক ছিল দুইজন, একজন মহিলা ও একজন পুরুষ। মহিলার দায়িত্ব ছিল আমাকে রাখা এবং সংসারের টুকটাক কাজ করা, আর পুরুষ যিনি ছিল গরু পালন করতে এবং খেতে খামারে কাজ করতে এবং বাজারের সাথে এরকম কাজগুলো করে দিত। আমরা মুন্সি বংশের লোক ছিলাম, সেই হিসাবে বাবা অনেক ধার্মিক ছিল, যেটা আমি আগেও বলেছি। ওনার কাপড় মা ছাড়া কেউ ধুতেন না, স্ত্রীও করতেন না, কারণ পাক নাপাকের একটা বিষয় ছিল। যাই হোক, মা একদিন কাপড় দিয়ে শুকানোর পর বাবাকে বললেন কাপড় আলনায় রাখা আছে। বাবা বললেন যে তিনি আসরের নামাজ পড়ে এসে কাপড় ইস্ত্রি করবেন, এবং এরপর বাবা নামাজে চলে গেলেন। আসলেন মাগরিব পরে, কাপড় ইস্ত্রি করবেন। এমন সময় সব কাপড় ইস্ত্রি করা, এমনকি লুঙ্গিটা পর্যন্ত। বাবা তেমন কিছু মনে করলেন না, ভাবলেন হয়তো মা ইস্ত্রি করে রেখেছেন। এর পরের সপ্তাহে সেম একই ঘটনা। এবার বাবা মাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এখানে কি ঘটছে, বলে ইস্ত্রি করছে কে? মা বলছেন যে কেন, কি হয়েছে? বাবা বললেন যে আমি বুঝলাম না যে আমার কাপড়গুলো এরকম গুছিয়ে রাখে কে, বা কে বা এগুলা আয়রন ইস্ত্রি করে রাখে। মা বললেন যে দেখো, মজা করছো হয়তো বা, আমি তো এগুলো ইস্ত্রি করি না। তখন বাবা বলছে, মা এটা বলছে আমি 2 সপ্তাহ ধরে আমি কোনো ইস্ত্রি করি নাই তোমার কাপড়। তখন বাবা বলছে তাহলে কিভাবে সম্ভব? মা বলেন, আপনি বিশ্বাস করেন আমি আপনার কাপড় ইস্ত্রি করি নাই, এমনকি আপনার ইস্ত্রিতে আমি হাতই দিই নাই। বাবা এবার কাজের লোকদের ডেকে জিজ্ঞাসা করলেন তারা এই ইস্ত্রিটা করেছে কিনা। তারা দুজন অস্বীকার করে বলল,
আপনি আপনার কাপড়ে কখনোই হাত দিই না, কারণ আপনি তো নিষেধ করেছেন। বাবা যা বুঝার বুঝে গেলেন এবং তিনি ভাবলেন এটা মনে হয় কোনো ভালো জিনের কাজ হবে। এইভাবেই চলছিল। তো অনেক সময় বাবার রুমের বিছানা আলনার কাপড় নাকি এরকম গোছানো থাকতো, এলোমেলো থাকলো, মানে মা তো খুব একটা ঢুকতো না, তারপর নাকি এরকম গোছানো থাকতো। মেঝেও নাকি সবসময় পরিষ্কার থাকতো। বাসায় খোঁজ করলে এটার উত্তর নাকি পাওয়া যেত না। আমাদের বাড়ির মাঝামাঝি একটি নিম গাছ ছিল, যার মধ্যে থেকে পবিত্র কোরআন পড়ার শব্দ নাকি মাঝে মাঝে ভেসে আসতো, যেটা ভর দুপুর এবং মাঝরাতে বেশি শোনা যেত। এটা নাকি প্রায় সবাই শুনতে পেত, কিন্তু কেউ কিছু দেখতো না। সবাই যখন ভয় পেতে শুরু করলো তখন বাবা এই গাছটিকে কেটে ফেলেন এবং আমাদের মসজিদের হুজুরের পরামর্শে আসলে গাছটা কাটা হয়। এরকম ছোটখাটো ঘটনা প্রায় ঘটতে থাকে। আমার বয়স যখন 7 কি 8 বছর, তখনকার একটা ঘটনা আমার মা আমার সাথে শেয়ার করেন। মা বলেন যে তোর বাবা খাবারের মধ্যে গোশত আর মাছ বেশি পছন্দ করত। পাশাপাশি তোর চাচা চাচি ও তোর কাজিনরাও বেশিরভাগ সময় আমাদের বাসায় খাওয়া দাওয়া করতো। প্রায় প্রতি বেলায় 20 থেকে 25 জন খাওয়া দাওয়া করতো আমাদের বাসায়। তো বাজারও বেশি করা হতো। একদিন তোর বাবা যাত্রাবাড়ি নিজ বাসায় গিয়েছেন ভাড়া ওঠানোর জন্য। সেখান থেকে আসার সময় প্রায় 40 কি 50টার মতো ইলিশ মাছ নিয়ে আসে। ওই সময় অনেক বড় বাজার বসতো ঢাকার মধ্যে, সাথে খাসি গরুর মাংস তিনি কিনে নিয়ে আসে। বাসায় আস্তে আস্তে প্রায় আসরের নামাজের সময় হয়ে যায়। মা চাচিরা সহ সবাই সাহায্য করছিল মাছ কেটে এটাকে প্রসেস করে রাতে ওগুলা খাবে। রাত 8টা তখন নাকি বেজে যায়। এশার নামাজ পড়ে মা চুলার পার যায় মাছ ভাজার জন্য। বলা বাহুল্য আগের জমানায় রান্নাঘর বাইরে ছিল, বিশেষ করে গ্রাম অঞ্চলে। এখনো কিন্তু অনেক জায়গায় এটা আছে। বাড়ির রান্না আমার মাই সবসময় নিজের হাতে করতেন, কারণ বাবা অন্য কারো রান্না খুব একটা পছন্দ করতো না। মা চুলা জ্বালালেন, পাশে কাজের মহিলা এটা সেটা গোছাচ্ছিলেন এবং মা মাছ ভাজা নাকি করেন। কিছুক্ষণ পর লক্ষ্য করলেন ওনার পাশে একটা কালো বিড়াল বসে আছে। মা তেমন কিছুই মনে করেনি, কারণ তিনি কাজের প্রেসারে ছিলেন। একটু পর তাকিয়ে দেখলেন বিড়ালটি নেই। এবার উনি ওনার বাম দিকে তাকিয়ে দেখলেন একটি কালো লোমশ হাত ভাজা মাছ নেওয়ার চেষ্টা করছে জানলার, মানে রান্নাঘরে জানালা দিয়ে। মা তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং উনি জোরে চিৎকার দিয়ে ওঠেন এবং দৌড় দেন ঘরের ভিতরে। চিৎকার শুনে বাবা আসলেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে। মা সব খুলে বলেন। বাবা সাথে সাথে টর্চ মেরে দেখলেন সেখানে কিছুই নাই, কিন্তু দূরে একটা কালো বিড়াল বসে আছে ঝোপের পাশে। বাবা যা বুঝার বুঝে গেলেন। বাবা বললেন, আমি এখানে বসলাম, তুমি ভয় পেও না, তুমি কাজ শেষ করো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কাজের মহিলা নাকি কিছুই দেখেনি। উনি বলছেন, আমি তো খালা চিৎকার পেয়ে ভয় পেয়ে গেছি, আমি কোনো বিড়ালই দেখি নাই, হাতও দেখি নাই। কিন্তু ঝোপের পাশে বসা বিড়ালটা দেখতে পাচ্ছিল সবাই। যাই হোক, রান্নার কাজ শেষ করে সবাই ঘরে চলে যায়, কোনো সমস্যা হয়নি। আরেকটা ঘটনা যেটা আছে সেটা ছিল এরকম যে আমার বাবা মারা যান 2004 সালে। এর 2 বছর আগের ঘটনা। তখন বড়ইয়ের সিজন ছিল। ওই দিন 4 দিন রাত ছিল। তো বাবার রাতে ঘুম ভেঙে যায়। উনি বাইরে তাকিয়ে দেখতে পান মোটামুটি ফর্সা হয়ে গেছে। এইভাবে ঘরের দিকে তিনি আর তাকাননি। বাবা উঠেন ওযু করার জন্য। আমাদের টিউবওয়েল বাইরে ছিল ঘরের পাশেই। বাবা বাইরের লাইটের সুইচ দিলে শব্দ পেয়ে মায়ের ঘুম ভেঙে যায়। তো উনি জিজ্ঞাসা করেন যে এত রাতে কোথায় যাও। বাবা বলেন ওযু করতে। তো বাবা মেসওয়াক করতে করতে বাইরে গিয়ে দেখতে পান একজন কালো বোরকা পরা মহিলা উপর হয়ে পড়ে করাচ্ছে। বাবা বললেন যে অনেক করেছিস বড়ই, এবার বাড়ি চলে যা। এই কথা শোনা মাত্র মহিলাটা দাঁড়িয়ে বাবার দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। বাবা তখন দেখলো এই মহিলাটা আর কেউ না, উনি তারই ছোট বোন, মানে আমার ফুফু। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে? বাসায় থেকে তুমি কিভাবে আসলা? কোনো সমস্যা হয়েছে নাকি? তখন সে মহিলাটা একটু ভেঙচি কাটে এবং একটা অট্ট হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। তখন বাবার সাথে সাথে বুঝে যায় এটা তার বোন না। বাবা তখন উপর হয়ে ওনার জুতা হাতে নিল এবং এক লাফে তিনি সেখান থেকে দৌড় দিয়ে এসে মানে বাবা তখন সেখানে দৌড় দিয়ে এসে পড়ে এবং তিনি দেখছে যে জিনিসটা ছিল সেটাও নিমিষে দৌড় দিয়ে চলে যায়।
পরের দিন বাবা তাহাজ্জুদ পড়ার জন্য উঠলে প্রায় একই ঘটনা ঘটে। এদিনও তিনি দেখতে পান একজন মহিলা উপর হয়ে বড়ই টোকাচ্ছে। এদিন বাবা সতর্ক ছিলেন। বাবা ওনার মেসওয়াক দিয়ে মহিলাকে লক্ষ্য করে ঢিল মারে এবং মেসওয়াক দিয়ে মহিলার গায়ে লাগার সাথে সাথে মহিলার গায়ে হঠাৎ আগুন ধরে যায়। মহিলাটি চিৎকার করে ওঠে। তখন মহিলাটি বাবার দিকে থুতু ছুঁতে ছুঁতে টয়লেটের উপর যেটা ছিল উপর অংশে দৌড় দিয়ে লাফ দিয়ে চলে যায়। আরেকটি ছোট্ট ঘটনা দিয়ে শেষ করছি। এই ঘটনাটি আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। আমার মা চাচিদের বাসা থেকে আমার মা চাচি এরকম বাসা থেকে আসছিল। এশার নামাজের পর দূরত্ব মাত্র হবে এরকম যে মানে আমার বাসা থেকে যে দূরত্বটা ছিল এরকম যে 50 ফিট দূরত্ব যেখান থেকে আসছিল, তখন দুজন ব্যক্তির ছায়া আমার মায়ের পথ আটকালো। মা তাদের সালাম দিলেন, পাশাপাশি এটাও বললেন নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়বো, আমাকে যেতে দিন। সাথে আমার চাচিও ছিল। আবার বলছি বাসা তখন 50 ফিট দূরত্বে হবে। এটা বলার সাথে সাথেই কালো ছায়া দুটা রাস্তা থেকে সরে যায়। মা বুঝতে পেরেছিল এটা খারাপ কিছু বা কোনো একটা জিন হয়তো বা হবে। মা রেগুলার তাহাজ্জুদ পড়েন অসুস্থতা বাদে। যদি কোনোদিন ঘুমতে করতে দেরি হয়ে যায় তাহলে কেউ আমার কণ্ঠে মাকে ঘুমতে ওঠার জন্য জোরে ধমক দেন। এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা আছে, হয়তো সামনে শেয়ার করব। আমাকে এখন যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি তার এক বন্ধুর কাছ থেকে নেওয়া তার ঘটনা। তিনি তার বন্ধুর নাম আকরাম, সে একজন পাকিস্তানি। সে যখন লাহোরে থাকতো তখনকার ঘটনা। তো সেভাবে যেভাবে তিনি বলেছেন সেভাবে তিনি বলেছেন, যেভাবে তিনি শুনেছেন সেভাবে বলেছেন। তখন সালটা ছিল 2001 সাল। এই ঘটনাটা ছিল লাহোরের কোন একটা রেল স্টেশনের। একদিন ছুটির দিনে লাহোর স্টেশনে দাঁড়িয়েছিলেন তিনি। ঘড়িতে তখন সন্ধ্যা 8:30 মতো। লাহোরে যদিও প্রবল ঠান্ডা পড়ে, সে সময় তেমন শীত পড়েনি, তবুও আবহাওয়া ছিল শীতের মতো। এমন সময় চোখ ধাঁধানো আলো আর প্রচন্ড হুইসেল দিয়ে না প্ল্যাটফর্মে প্রবেশ করে একটা ট্রেন। বেশ বড় সবুজ রঙের ট্রেনটা থামে স্টেশনে। তিনি ট্রেনে উঠে যায়। কিছুক্ষণ পর ট্রেন চলতে আরম্ভ করে। তিনি সিটে গিয়ে বসে এবং গন্তব্য তার কোট লাখপাত রেলওয়ে স্টেশন।